গল্প অপেক্ষারা ষষ্ঠ পর্ব। লেখা অতন্দ্রিলা আইচ। কাকডাকা ভর। কাকের কুৎসিত ডাকের সঙ্গে আরেকটি পাখির ডাক ভেসে আসছে। এমন ডাক সচরাচর শোনা যায় না। কাকের চাইতেও কয়েক গুণ বেশি কুৎসিত এই পাখি ডাক। কুয়াশার আবছা চাদরে চারিদিক ঢেকে গেছে। সূর্যটা কেবল আলো ছড়াতে শুরু করেছে। নাজ নিঃশব্দে বিছানা থেকে উঠে এসে দাঁড়িয়েছে বারান্দায়। প্রেগন্যান্সি শুরুর পর থেকে তার চোখ দুটো থেকে ঘুম যেন উধাও হয়ে গেছে। রাতে ভাঙা ভাঙা ঘুম হচ্ছে। বারবার সামান্য একটু শব্দেই ঘুম ভেঙে যাচ্ছে। এই যেমন একটু আগে ঘুম ভাঙল দেওয়াল ঘড়ির সেকেন্ডের কাঁটায় টিকটিক শব্দে। নাজের সঙ্গে সাইমো প্রতিটি রাতে জেগে থাকে। তার মাথায় হাত বুলিয়ে দেয়, গল্প শোনায়। বেচারা কেবল কিছুক্ষণ আগে ঘুমিয়েছে, আবার যেন উঠে না যায় সেজন্যই নাজের বারান্দায় এসে দাঁড়ানো। কিন্তু সাইম যে ঘুমের মাঝেও পাশে শুয়ে থাকা প্রেয়সীর অনুপস্থিতি ঠিকই টের পায়। তাই একটা সময় পর তারও ঘুম ভেঙে গেল। সাইম ঘুম ভেঙে পাশে নাজকে না পেয়ে তাকে খুঁজতে খুঁজতে বারান্দায় চলে এলো। মেয়েটা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আকাশপানে। সাইম কিছু না বলে পেছনে থেকে জড়িয়ে ধরল নাজকে। এমন আকস্মিক আলিঙ্গনে নাজ কিছুটা চমকে উঠলেও মুহূর্তেই নিজেকে সামলে নিল। এই স্পর্শ তো তার কাছে অচেনা কিছু না। অতি অচেনা, অতি প্রিয় এক স্পর্শ। নাজ কোমল স্পর্শে তার হাতটা রাখল সাইমের হাতের ওপরে। সাইম তার নেশালো গলায় বলল, কি করছেন ম্যাডাম? ঘুম আসছিল না, তাই দাঁড়িয়েছিলাম। বাইরে কি পরিমাণ কুয়াশা দেখেছ? বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে ঠান্ডা লেগে যাবে তো। নাজ ঠাট্টার ছলে বলল, লাগুক, তুমি টেক কেয়ার করবে। তা তো করতেই হবে। এখন চলো, ঘুমিয়ে পড়ি। তুমি তো জানো, এখন আমার ঘুম আসবে না। চেষ্টা করবে, চলো। নাজ আর কথা বাড়ালো না। বাধ্য মেয়ের মতো সাইমের সঙ্গে গিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ল বিছানায়। চোখ দুটো বুজে রেখেছে। যদিও জানে এই মুহূর্তে ঘুমের নামগন্ধ পর্যন্ত আসবে না। প্রায় অনেকটা সময় পর সাইম নাজের কপালে হাত রেখে বলল, ঘুম আসছে না। উহু, মাথা ব্যথা করছে। প্রেগন্যান্সি শুরুর পর থেকেই সারাক্ষণ নাজের মাথায় ভোঁতা ধরনের একটা যন্ত্রণা থাকে। সাধারণ মাথা ব্যথা একটা নির্দিষ্ট সময় পর চলে যায়। তবে এই ব্যথার জাত আলাদা। সারাদিন মাথার এক কোণায় ব্যথাটা রয়ে যায়। অন্য সময় হলে ব্যথা দূর করতে দুইটা প্যারাসিটামল খেয়ে নেওয়া যেত। কিন্তু এখন ডক্টরের কঠিন নিষেধ, তার পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়া তো দূরের কথা, ছোঁয়াও যাবে না। তাতে ওর ক্ষতি হতে পারে। সেজন্যেই মুখ বুজে এই অসহনীয় মাথা ব্যথা সহ্য করছে নাজ। মায়েরা আসলেই পৃথিবীর সেরা যোদ্ধা। সন্তান পৃথিবীতে আসার আগে থেকেই তাদের যুদ্ধ শুরু হয়ে যায়। কখনো সেই যুদ্ধ প্রকৃতির সঙ্গে, কখনো বা বাস্তবতার সঙ্গে। সাইম কোমল স্বরে বলল, খুব কষ্ট হচ্ছে তাই না? নাজ ক্লান্ত গলায় বলল, হচ্ছে তো। সব তোমার বাবুর দোষ। পৃথিবীতে আসার আগে থেকেই আমাকে বিরক্ত করা শুরু করেছে। এই মেয়ে। খবরদার আমার বাবুকে বকবে না। কেন? বাবুটা কি তোমার একার? আমার বাবু। আমি যখন খুশি তখন বকব। তাহলে আমিও তোমাকে বকব, তখন বুঝবে। নাজ খিলখিল করে হাসতে হাসতে বলল, ঠিক আছে, দেখা যাবে। এই, আমি তোমার ঘুমে খুব অসুবিধা করছি তাই না? তুমি অসুবিধা করবে কেন? ও আসার পর থেকে তো তুমি নিজেই ঠিকমতো ঘুমাতে পারছো না। তুমি সারা রাত একা একা জেগে থাকবে, আর আমি ঘুমিয়ে থাকবো কি করে? এখন তো একটু ঘুমানোর চেষ্টা করো, কাল আবার ডক্টরের কাছে যেতে হবে। কাল কোথায়? আজই। সকাল তো হয়েই গেল। ওহ তাই তো। আমারও এখন আর ঘুম আসবে না। সত্যি তো? সাইম কৌতূহলী গলায় বলল, এমন জেরা করার ভঙ্গিতে জিজ্ঞেস করছো কেন? কারণ না ঘুমালে তোমাকে জরুরি একটা কথা বলবো। কি কথা? আমি কিছু একটা ঠিক করেছি। ঠিক করিনি মানে ভেবেছি। এখন তোমার মতামতের দরকার। ভনিতা না করে বলো তো, কি বলবে নাজ? আমি ঠিক করেছি বিবিএ পাশ করার পর আর পড়াশোনা করব না। সাইম কৃত্রিম বিস্ময় নিয়ে বলল, বাহ! কি সুন্দর কথা। আমি আর পড়াশোনা করব না। নাজ আহত গলায় বলল, আমি কিন্তু সিরিয়াস। আমি সিরিয়াস নই। পড়াশোনা করবে না মানে কি? বাবু আসছে বলে ভেবো না, পড়ালেখা ছেড়ে ঘরে বসে থাকবে তুমি। বাবুর জন্যে লেখাপড়া ছাড়ার কথা ভাবছি না তো। অন্য একটা কারণ আছে। সাইম ভ্রুযুগল সামান্য কুঞ্চিত করে বলল, কি কারণ?
তুমি একটু ভেবে দেখো, মানুষ পড়াশোনা করে কেন? ভালো চাকরি পাওয়ার জন্যে নাকি সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্যে? দুটোই। সেটাই তো। কিন্তু শুধুমাত্র ভালো চাকরি করেই কি সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়? সাইম অন্যরকম গলায় বলল, তোমার মাথায় কি চলছে নাজ? নাজ ইতস্তত করে বলল, আমি বিজনেস করতে চাই। আমার ইচ্ছা নিজের বিজনেস তৈরি করে উদ্যোক্তা হওয়ার। উদ্যোক্তা মানে এন্ট্রেপ্রেনিওর। হ্যাঁ ব্রিটিশ বাবু, এন্ট্রেপ্রেনিওর। হঠাৎ বিজনেস করার আইডিয়া এলো কোত্থেকে? হঠাৎ না, অনেক আগে থেকেই এসেছে। বিজনেস নিয়ে পড়াশোনা করে যদি অন্যের বিজনেসই সামলাতে হয়, তাহলে লাভটা কি? একবার ভেবে দেখো আমাদের আশেপাশে বেকার মানুষের ছড়াছড়ি। আমি একটা বিজনেস শুরু করলে আমার কর্মসংস্থান তো হবেই, পাশাপাশি তাদেরও কর্মসংস্থান হবে। তাছাড়া আমার বরাবরই ইচ্ছা গরিবদের নিয়ে কাজ করার। সাইম কয়েক মুহূর্ত মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল নাজের দিকে। মেয়েটার চোখ দুটো স্বপ্নে চকচক করছে। সাইমের আজ নিজেকে খুব সফল বলে মনে হচ্ছে। সে তো শুরু থেকেই চেয়েছিল, নাজ যেন বড় বড় স্বপ্ন দেখতে শেখে, সেই স্বপ্নগুলোকে যেন নিজের যোগ্যতাতেই সফল করতে পারে। সাইমের সেই চাওয়া আজ সত্যি সত্যিই পূর্ণতা পেয়েছে। নাজ আগ্রহ নিয়ে বলল, প্রথমে ছোট একটা বিজনেস শুরু করলেও কয়েক বছর পর $1 মিলিয়ন কোম্পানি দাঁড় করাবো। সাইম মোহিত গলায় বলল, দ্যাট ইজ দ্য রিজন হোয়াই আই লাভ ইউ। তুমি বড় স্বপ্ন দেখতে ভয় পাও না। লজ্জায় কয়েক মুহূর্ত নির্বাক হয়ে রইল নাজ। ছেলেটা কি নির্দ্বিধায় কথার ফাঁকেই বলে দিল, ভালোবাসি। তবে মুহূর্তেই সেই লজ্জা গোপন করে নাজ বলল, ভয় পাওয়ার কি আছে? ভালো কথা, বিজনেস শুরু করতে হলে তো ইনভেস্টমেন্টের প্রয়োজন। ইনভেস্টমেন্ট পাবে কোথায়? নাজ নির্বিকার ভঙ্গিতে বলল, তুমি দেবে। বাহ, সবকিছুই দেখি ভাবা হয়ে গেছে। ভাববে না একেবারে দিয়ে দিচ্ছ, লোন দেবে। সুদে আসলে লোন ফিরিয়ে দেওয়া হবে। সাইম দুষ্টুমির ছলে বলল, তা কত পার্সেন্ট ইন্টারেস্ট দেবে? নাজ কিছুটা সময় ভেবে বলল, 5-6%। 5-6%-এর জন্যে ড্রয়ার থেকে আমার চেকবুকই বের হবে না। তাহলে মিনিমাম 12 থেকে 15% ইন্টারেস্ট দিলে ভেবে দেখব। নাজ অসহায় গলায় বলল, এই প্লিজ এরকম করো না। বউ হওয়ার খাতিরেও কি আমি ডিসকাউন্ট পাবো না? তার থেকে বরং লোন না নিয়ে কোম্পানির 10% ইকুইটি দিয়ে দাও। লোন ফেরত দেওয়ার টেনশনও থাকবে না। ভালো আইডিয়া। সায়েম হাসতে হাসতে বলল, নাজ, তুমি দেখি ব্যাপারটাকে খুব সিরিয়াসলি নিয়ে বসে আছো। তো নেব না। আমার ভবিষ্যতের প্রশ্ন। এত কিছু ভেবে রেখেছ, কিন্তু কিসের বিজনেস করবে সেটা ভেবেছ? সেটাই তো ভেবে পাচ্ছি না। তুমি একটা আইডিয়া দাও না। সায়েম অভিজ্ঞ গলায় বলল, তুমি তো বললেই, তোমার গোল বেকার বা অসহায় মানুষদের কর্মসংস্থান করা। তাই না? হু। কিসের বিজনেস করবে ঠিক করার আগে মাথায় রেখো যেন সেই খুব একটা ক্রিয়েটিভ আর কোয়ালিফাইড কর্মচারীর প্রয়োজন না হয়। এতে অসহায় মানুষরা সহজেই তোমাকে সাহায্য করতে পারবে। কিন্তু সাহায্য করার মতো অসহায় মানুষ পাবো কোথায়? আমাদের গ্রামের তো কত কর্মহীন মানুষ আছে। তুমি খোঁজ নিলেই। সাইমের কথার মাঝেই নাজ উত্তেজিত গলায় বলে উঠল, পেয়েছি। কি পেয়েছো? কিসের বিজনেস করব, তা পেয়ে গেছি। আরেকটু সকাল হলেই আমার মাকে ফোন করতে হবে। মাকে ফোন করতে হবে কেন? সেটা তো এখন বলবো না। যখন ফোন করব তখনই জানতে পারবে। উফ, কখন যে সকাল হবে। শান্ত হও নাজ, তোমার কর্মকাণ্ডে আমার বাবুটা ভয় পেয়ে যাবে। ভোরের আলো কিছুটা ছড়িয়ে পড়তেই নাজ ব্যস্ত ভঙ্গিতে ফোন করল তার মাকে। সুখবরটা জানার পর থেকেই আয়েশা বেগম নিয়ম করে দিনে 3বার মেয়েকে ফোন করেন আর গর্ভাবস্থা সংক্রান্ত নানান জ্ঞান দেন। তবে আজ নাজের কাছ থেকেই ফোন পেয়ে মনে মনে বেশ ভালোই চমকে গেলেন তিনি। হতবাক গলায় বললেন, কি রে? তুই এত সকাল সকাল? নাজ বলল, জরুরি একটা দরকারে ফোন করেছি মা। কি দরকার? তোমার মনে আছে? একবার আমি যখন বাড়িতে গিয়েছিলাম, তুমি আমাকে এক আচার খাইয়েছিলে। বলেছিলে গ্রামের বিধবা আর দুস্থ মহিলারা আচারের বিজনেস শুরু করেছে। সে তো অনেক দিন আগের কথা। সেটা তো আমিও জানি। মনে আছে কিনা বলো? আয়েশা বেগম সরল গলায় বললেন, আছে। তুই হঠাৎ ওই কথা জানতে চাচ্ছিস কেন? তোর কি আচার খেতে ইচ্ছা করছে? আমাকে বললেই তো পারতি।
এই সময়ে আবার মেয়ের টক খেয়ে ইচ্ছে করে। নাজ বিরক্ত গলায় বলল, উফ মা, আমার কোনো আচার টাচার খেতে ইচ্ছা করছে না। তুমি শুধু বলো ওদের বিজনেসটা এখন আর আছে কিনা। না, সেসব তো কবে শেষ হয়ে গেছে। কেন? আচার নিয়ে ঘরে বসে থাকলে কি চলে বল? দোকানে বিক্রির জন্যেও তো নিয়ে যেতে হয়। অবশ্য ওদের দোষ দিয়েও লাভ নেই। গরিব ঘরের মেয়েরা ব্যবসা বুঝবে কি করে? তুই হঠাৎ ওদের কথা জিজ্ঞেস করছিস কেন, বললি না তো? দরকার আছে, তুমি বুঝবে না। তুমি শুধু ওদের করো ফোন নম্বর আমাকে পাঠিয়ে দিও। ফোন নম্বর? কি যে তুই বলিস নাজ, ওদের কারোর ফোনই তো নেই। ওহ, তোমার কাছে ঠিকানা আছে? হ্যাঁ তা আছে। আমি কোনাকে বলে দেব, ও গিয়ে তোমার কাছ থেকে ঠিকানা নিয়ে আসবে। ঠিকানা দিয়ে কি হবে? বললাম তো দরকার আছে, এত বিরক্ত করো কেন মা? দেখ, আর যাই কর কোনো প্রকার বাদরামি করবি না। তোর সমস্ত ধ্যান জ্ঞান এখন বাচ্চা, বুঝলি? কোনো কাজ করার আগে ভেবে দেখবি বাচ্চার কোনো অসুবিধা হবে কিনা। ঠিক আছে। আয়েশা বেগম ইতস্তত করে বললেন, নাজ শোন, আমি ভাবছি কি তুই কয়েকটা দিন আমার কাছে এসে থাকলে কেমন হয়? তোমার কাছে গিয়ে থাকতে হবে কেন? এই সময়ে মেয়েদের মায়ের আদর যত্নের প্রয়োজন হয়। তাছাড়া তুই তো মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়িস না? হু, সায়ম তোকে সামলাবে না নিজের কাজ করবে? সারাদিন অফিস করে আসার পর বেচারার যদি আবার তোকে সামলাতে হয়। নাজ খিলখিল করে হেসে উঠল। আয়েশা বেগম অবাক হয়ে বললেন, ওমা, আবার হাসছিস কেন? তুমি এখনো উনাকে চিনলে মা? মানে? নাও, কথা বলো। নিজেই বুঝতে পারবে। নাজ ফোনটা ধরিয়ে দিল সাইমের হাতে। চোখের ইশারায় বলল, কথা বলো। সাইম ভদ্রভাবে বলল, আসসালাম আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? ভালো আছি মা। আপনি কেমন আছেন? এই তো চলছে বাবা। নাজ বেশি জ্বালাচ্ছে না তো? আপনার মেয়ে তো সারাক্ষণই জ্বালায়। এ আর এমন কি? এজন্যেই তো আমি নাজকে বলছিলাম কয়েকটা দিন আমার কাছে এসে থাকতে। হ্যাঁ। কেন মা? এই সময়ে মায়ের আদর যত্নের প্রয়োজন হয় বাবা। নাজ পৃথিবীতে আসার আগে আমিও তো কয়েক মাস আমার মায়ের কাছে ছিলাম। এখানে নাজের আদর যত্নের কিন্তু কোনো ত্রুটি হচ্ছে না কিন্তু মা। আমি সেটা খুব ভালো করেই জানি বাবা। তবুও চিন্তা হয়। সাইম আশ্বাস দেওয়া ভঙ্গিতে বলল, দরকার হলে আপনি এখানে এসে কয়েকটা দিন আমাদের সঙ্গে থাকুন মা। কিন্তু ও চোখের সামনে না থাকলে আমার ব্লাড প্রেশার বেড়ে যায়। নাজ দূর থেকে সাইমের কথা শুনছে আর মিটিমিটি হাসছে। ছেলেটার লজ্জাটা কি দিন দিন উবে যাচ্ছে। বউয়ের প্রতি ভালোবাসাটা পৃথিবীর থেকে লুকিয়ে রাখার তিল পরিমাণ ইচ্ছা নেই তার। হাসপাতাল জায়গাটা বরাবরই নাজের অপছন্দের। চারিদিকে কড়া ফিনাইলের গন্ধ আর কেমন যেন একটা থমথমে পরিবেশ। প্রত্যেকটি মানুষের চোখে মুখেই কেমন দুশ্চিন্তার ছাপ। চিরকাল এই জায়গা এড়িয়েই এসেছে নাজ। তবে এখন প্রতি মাসে কিংবা কখনো কখনো মাসে দুবারও আসতে হয় রেগুলার চেকআপের জন্যে। ডাক্তার সাহেবা বেশ অনেকক্ষণ যাবৎ কি সব পরীক্ষা নিরীক্ষা করে বললেন, মা ও বেবি দুজনেই সেফ আছে। তবুও 13 উইকস পর্যন্ত একটু বেশি সাবধানে থাকতে হবে। একদম স্ট্রেস ফ্রি থাকতে হবে। আপনাকে দেখে মনে হচ্ছে কয়েকদিন ভালো ঘুম হচ্ছে না। প্রতিদিন 8 ঘন্টা বা তার বেশি ঘুমাতে হবে। নাজ ভ্রু কুঁচকে বলল, আপনাকে তো আগেই বলেছি কনসিভ করার পর থেকে রাতে আমার ঘুম হচ্ছে না। ডাক্তার সাহেবা মুচকি হেসে বললেন, প্রথম দিকে একটু আধটু অসুবিধা তো হবেই। ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। হসপিটাল থেকে ফেরার পথে সাইম নাজকে নিয়ে এলো অদ্ভুত সুন্দর একটা পার্কে। পার্কের একপাশে বিল, অন্য পাশে বাচ্চা কাচ্চাদের খেলার সরঞ্জাম। তাদের বারান্দা থেকে এই পার্কটাই দেখা যায়। বিলের ঝকঝকে পানিকে ডুবন্ত সূর্যটার প্রতিচ্ছবি ভেসে উঠছে। মনে হচ্ছে পুরো বিলটাই যেন কমলা রঙের। নাজ বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সেই বিলের দিকে। আর সাইমের মুগ্ধ দৃষ্টি আটকে আছে পার্কের অপর পাশে ছোটাছুটি করতে থাকা বাচ্চাগুলোর দিকে। এক পর্যায়ে নীরবতা ভঙ্গ করে সাইম বলল, দেখো, কি সুন্দর আনন্দ করছে ওরা। নাজ ঘাড় ঘুরিয়ে তাকালো বাচ্চাগুলোর দিকে। ওদের হাস্যোজ্জ্বল মুখগুলো দেখে নিজের অজান্তেই প্রচ্ছন্ন এক হাসি ফুটে উঠল ঠোঁটে। সাইম মোহিত গলায় বলল, আমাদের বাবাকেই প্রতিদিন স্কুলের পর এখানে নিয়ে আসবো। ও বন্ধুদের সাথে খেলবে আর আমরা দূর থেকে দেখব। ঠিক আছে।
নাজ অবাক গলায় বলল, ওর খেলার বয়স হতে হতে তো অনেক দেরি। হক, আগেভাগেই প্ল্যান করে রাখলে ক্ষতি কি? তুমি অনেক খুশি তাই না? অনেক। আমি তো আর অপেক্ষাই করতে পারছি না ওকে দেখার জন্যে, কোলে নেওয়ার জন্যে, ওর মুখ থেকে বাবার ডাক শোনার জন্যে। নাজ কিছু একটা বলতে যাবে তার আগেই চোখ দুটো পড়ল এক ফুচকাওয়ালার দিকে। নাজ বাচ্চাদের মতো আহ্লাদি স্বরে বলল, এই, আমি ফুচকা খাবো। সাইম চোখমুখ বিকৃত করে বলল, মোটেও না। এসব আনহেলদি খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ার ইচ্ছা আছে। আনহেলদি খাবার মানে? ফুচকা তো বাঙালি মেয়েদের জাতীয় খাবার। আমি ফুচকা খাবই। উফ নাজ, এত জ্বালাও কেন তুমি? জলও না একটু, প্লিজ। অবশেষে বাধ্য হয়েই নাজকে ফুচকা খাওয়াতে নিয়ে যেতে হলো সাইমকে। পার্কের বেঞ্চে বসে নাজ ফুচকা খাচ্ছে আর সাইম স্নিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। ফুচকা খেতে খেতেই আনমনে নাজ বলে উঠল, জানো একটা জিনিস আগে আমার খুব অসহ্য লাগতো। কি? প্রেমিক প্রেমিকাদের জোড়া বেঁধে ঘুরে বেড়ানো, হাত ধরাধরি করে হেঁটে বেড়ানো, পাশাপাশি বসে গুটুর গুটুর করে গল্প করা, ফুচকা চটপটি খাওয়া। কোনো জুটিকে এসব করতে দেখলেই ইচ্ছা হতো তাদের দিকে ঢিল ছুঁড়ে মারি। সাইম বাঁকা হাসি হেসে বলল, আর এখন? নাজ উত্তর দিতে পারল। লজ্জায় তার দুগাল রক্তিম বর্ণ ধারণ করল। লজ্জারাঙা সেই মুখটা সাইমের কাছ থেকে আড়াল করতে অন্যদিকে মুখ ঘুরিয়ে তাকিয়ে রইল নাজ। সাইম ব্যাপারটা বুঝতে পেরে নাজকে সহজ করতে বলল, আমারও একটা সময় খুব অসহ্য লাগতো। কি? যখন দেখতাম কারো পৃথিবী একটা নির্দিষ্ট মানুষকে কেন্দ্র করে আবর্তিত হয়। নাজ কৌতূহলী গলায় বলল, মানে? ইউনিভার্সিটিতে আমার খুব একটা বন্ধু ছিল না। হাতে গোনা দুয়েকজনের সঙ্গেই আড্ডা দিতাম। তাদের মধ্যে একজন ছিল নয়ন। হঠাৎ নয়ন একটা মেয়ের প্রেমে পড়ে গেল। এরপর থেকে রেগুলার ক্লাসে আসতো না, আড্ডা দিত না। সারাক্ষণ মেয়েটার পিছে পিছে তার বিচরণ। আমার খুব রাগ হতো, ভাবতাম একটা মানুষের ধ্যান জ্ঞান কি করে কেবল আরেকটা মানুষ হতে পারে। ধরেই নিয়েছিলাম, আমি কোনোদিন এমনটা হতে পারবো না। নাজ দুষ্টুমির হাসি হেসে বলল, আর এখন? সাইম অন্যরকম গলায় বলল, এখন আমার চিন্তায় দিনরাত কেবল একজনেরই আনাগোনা। মেয়েটা যখন আশেপাশে থাকে না, তখন আমার চোখ দুটো তাকে দেখার জন্যে ব্যস্ত হয়ে পড়ে। আর যখন চোখের সামনেই থাকে তখন এক মুহূর্তের জন্যেও চোখ সরাতে পারি না তার ওপর থেকে। নাজ আর্দ্র গলায় বলল, আপনি কি জানেন সেই মেয়েটা অনেক অনেক লাকি? সাইম বিরক্ত গলায় বলল, আবারও আপনি? তোমার এই আপনি তুমির জগাখিচুড়ি অনেক সহ্য করেছি। এবার একটা সেটেলমেন্টে এসো। নাজ খিলখিল করে হেসে উঠে বলল, আচ্ছা তুমিই ডাকবো। অনেক ভেবে দেখলাম তুমি এতটাই বুড়ো হয়ে যাওনি যে সবসময় আপনা আপনি করতে হবে। সাইম রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল নাজের দিকে। সেই দৃষ্টি দেখে মেয়েটার হাসির স্রোত যেন কয়েকগুণ বেড়ে গেল। সূর্য ডুবে গেলেও চারিদিকে তার লাল আভা ছেয়ে আছে। সূর্যাস্তের এই দৃশ্যটা নাজ প্রায়ই বারান্দা থেকে দেখে। তবে কোনোবারই দৃশ্যটাকে এমন মোহনীয় লাগেনি। পাশে ভালোবাসার মানুষটা থাকলে বোধহয় জীবনের প্রতিটা মুহূর্তই স্মরণীয় হয়ে ওঠে। সায়েম। সায়েম হতবিহ্বল হয়ে তাকালো নাজের দিকে। বিয়ের পর কতগুলো দিন পার হয়ে গেছে। অথচ নাজ কখনো তাকে নাম ধরে ডাকেনি, এই প্রথম ডাকছে। সায়েমকে আরেক দফা চমকে দিয়ে প্রচণ্ড সাহস নিয়ে নাজ বলল, আই লাভ ইউ। কিছু বলার ভাষা যেন সায়েম হারিয়েই ফেলল। এই মেয়েটার কারণে প্রতিনিয়ত জীবনটাকে এত সুন্দর বলে মনে হয়। সায়েম নাজের হাতটা শক্ত করে চেপে ধরে বলল, আই লাভ ইউ টু নাজ। প্রায় অনেকটা সময় যাবৎ হতবাক হয়ে সাইমের কর্মকাণ্ড লক্ষ্য করছে নাজ। বাড়ির একটা শোবার ঘরের সবগুলো ফার্নিচার বের করে ঘরটাকে নতুন করে সাজাচ্ছে। ঘরের দেয়াল জুড়ে নানান কার্টুনের ছবি, এক কোণে ছোট্ট একটা দোলনা আর বাচ্চাদের একটা বিছানা। সারা ঘরটায় ছড়িয়ে ছিটিয়ে আছে ছোট বড় বিভিন্ন খেলনা। এতগুলো খেলনা একসঙ্গে জীবনে দেখেনি নাজ। নাজ বিস্মিত গলায় বলল, এতগুলো খেলনা দিয়ে আমার বাচ্চা একা খেলবে? সাইম ভ্রু কুঁচকে বলল, আমাদের। ওই একই কথা। কিন্তু এতগুলো খেলনার কি দরকার? পুরো এলাকার বাচ্চারা এগুলো দিয়ে খেলতে পারবে। তুমি বুঝবে না নাজ। ছোটবেলায় বাচ্চাদের বিভিন্ন খেলনা দিয়ে খেলতে হয়। এতে তাদের ইমাজিনেশন পাওয়ার বাড়ে। ও পৃথিবীতে আসবার পরেই না হয় এগুলো আনতে।
আমরা তো জানিই না ছেলে হবে নাকি মেয়ে। ছেলে হলে এই পুতুলগুলো দিয়ে কি করব? আর মেয়ে হলে এই গাড়িগুলো দিয়েই বা কি করব? তোমাকে কে বলেছে মেয়েরা গাড়ি দিয়ে আর ছেলেরা পুতুল দিয়ে খেলতে পারে না? খেলনার মধ্যে কোনো জেন্ডার থাকে না, মানুষের মস্তিষ্কে থাকে। নাজ ঠোঁট উল্টে বলল, বাবা, দিন দিন ফিলোসফার হয়ে যাচ্ছে দেখি। কি আর করা, তোমার মতো বাচ্চার সাথে থাকতে থাকতে জ্ঞান দেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই, আমি তোমাকে হেল্প করি। সাইম সতর্ক গলায় বলল, একদম না। যাও ঘরে গিয়ে রেস্ট নাও, আমাকে হেল্প করতে হবে না। রেস্ট তো সারাদিনই নিলাম, একটা মানুষ আর কত রেস্ট নিতে পারে? দাও না হেল্প করতে, তোমার ঘর সাজানো দেখে আমারও লোভ লাগছে। আচ্ছা, বেশি কিছু করতে হবে না। এখানে বসে ড্রেসগুলো গোছাও। বাচ্চাদের জামাগুলোকে সাধারণত রঙের ভিত্তিতে আলাদা করে দেওয়া হয়। গোলাপি বা লালাভ রঙগুলো মেয়েদের পোশাকে এবং নীলাভ রঙগুলো ছেলেদের পোশাকে। এর জন্যেই গোলাপিকে মেয়েদের রং বলা হয়। সাইম ভেবে পায় না একটা রং কি করে শুধুমাত্র ছেলেদের বা শুধুমাত্র মেয়েদের হয়। রং তো রঙই, একে আবার আলাদা করে দেওয়ার কি আছে? বাবুর জন্যে সাইমের আনা পোশাকগুলোর মধ্যে নীল রঙও আছে আবার গোলাপিও আছে। ছেলে বা মেয়ে যাই হোক, এই দুটো রঙই পরবে সে। নাজ বাবুর বিছানাটায় বসে পোশাকগুলো ভাঁজ করতে করতে কয়েক মুহূর্ত মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল সাইমের দিকে। ঘরের পুরো দেয়াল জুড়ে কার্টুনের ওয়ালপেপার লাগানো হবে। এসব কাজে সাধারণত সাইম বাইরে থেকে মিস্ত্রি ভাড়া করে আনে। তবে আজ সবকিছু নিজের হাতেই করছে। নাজ আনমনে বলে ফেলল, তুমি অনেক ভালো বাবা হবে। সাইম ঠোঁটের কোণে বিচিত্র এক হাসির আভাস নিয়ে বলল, কি করে বুঝলে? তোমার ছেলেমানুষি দেখে। বাচ্চা আসার খবর শোনার পর থেকে দিন দিন নিজেই বাচ্চা হয়ে যাচ্ছ। দেখো, ও আমার থেকে তোমাকেই বেশি ভালোবাসবে। সাইম অন্যরকম গলায় বলল, কেন, তুমি কি জেলাস? অবশ্যই জেলাস। হুট করে কেউ এসে আমার ভালোবাসায় ভাগ বসাবে, আর আমি মেনে নেব? সাইম হঠাৎই কাজ থামিয়ে নাজের পাশে এসে বসল। অনেকটা সময় একদৃষ্টিতে নাজের দিকে তাকিয়ে থেকে বলল, তোমার মনে হয় ও এলে আমি আর তোমাকে আগের মতো ভালোবাসবো না? নাজ হ্যাঁসূচক মাথা নাড়ল। আর আমার কি মনে হয় জানো? কি? আমার মনে হয় তুমি আস্ত একটা বোকা। নাজ আহত গলায় বলল, মানে? আমি তোমাকে ভালোবেসেছি ঠিকই, কিন্তু কি করে ভালো না বেসে থাকা যায় তা শিখিনি। একটা কথা সবসময় মনে রাখবে নাজ, যাই হয়ে যাক না কেন, আমি সারাটা জীবন এভাবেই তোমাকে ভালোবাসবো। নাজ আর্দ্র গলায় বলল, সত্যি তো? এখনো সন্দেহ আছে? নাজ কিছু একটা বলতে যাবে তার আগেই লক্ষ্য করল সাইমের ফোন বেজে উঠেছে। সাইম পকেট থেকে ফোনটা বের করে দেখল স্ক্রিনে মায়ের নাম ভেসে উঠছে। ফোনটা রিসিভ করে সাইম স্বাভাবিক গলায় বলল, হ্যালো। কেমন আছো মা? হাসনা বেগম কোমল স্বরে বললেন, ভালো আছি। তুই কেমন আছিস বাবা? বৌমা ভালো আছে? হ্যাঁ, আছে। কথা বলবে? পরে বলবো। আগে তোর সঙ্গে জরুরি কথাটা সেরে নিই। আমার সঙ্গে আবার কি জরুরি কথা? হাসনা বেগম লম্বা এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, শোন সায়াম, আগামী সপ্তাহে কণার পরীক্ষা শেষ হচ্ছে। আমি ঠিক করেছি তার পরপরই আমরা ঢাকায় চলে যাব। বৌমার ডেলিভারির আগ পর্যন্ত সেখানেই থাকব। এই সময়ে মেয়েদের নানান অসুবিধা হয়। আশেপাশে কোনো গুরুজন না থাকলে সেই অসুবিধা সামাল দেবে কি করে? বাহ, বেশ তো। আমি তো সেই কবে থেকে বলছি আমাদের সঙ্গে এসে থাকার জন্যে। এতদিন পর কথাটা কানে গেল তোমার। তুই তো জানিস বাবা, ঢাকা শহরে পরপর কয়েকটা দিন থাকলেই আমার দম বন্ধ হয়ে আসে। তবুও এবার আমার নাতি বা নাতনির কথা ভেবে রাজি হয়েছি। ভালো ডিসিশন নিয়েছো। এখন আমিও অফিসে গিয়ে নিশ্চিন্ত থাকতে পারবো। কণার পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই চলে আসবে। সেটা আর তোকে শিখিয়ে দিতে হবে না। কই, বৌমাকে দে তো। ওকেও জানিয়ে দিই। সাইমের কাছ থেকে ফোনটা নিয়ে নাজ হাস্যোজ্জ্বল গলায় বলল, আমাকে জানাতে হবে না মা। আমি নিজেই পাশ থেকে শুনছিলাম। হাসনা বেগম চিন্তিত গলায় বললেন, তোমার ওপর আমার এতটুকুও ভরসা নেই বৌমা। যেমন ছেলেমানুষ তুমি। দেখা গেল ভুল করে ভারী একটা ব্যাগ কাঁধে নিয়ে ভার্সিটিতে চলে গেছো। আমি এবার নিজেই গিয়ে তোমার দেখাশোনা করব। তোমার মাকেও কত করে বললাম, ভাবি আমাদের সঙ্গে চলুন। দুই বেয়ান মিলে একসঙ্গে মেয়েটার যত্ন করি।
উনি নাকি নিজের বাড়ি ফাঁকা রেখে কোথাও যাবেনই না। নাজ সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ সায়েম। কথাটা শেষ করার আগেই থেকে গেল। সায়েম সায়েম ডাকার মধ্যে যদিও অন্যায়ের কিছু নেই, তবুও শাশুড়ির সামনে কেমন যেন লজ্জা লাগছে। নাজ আবারও ইতস্তত করে বলল, মানে উনিও মাকে বলেছিল। থাক থাক, নিজের স্বামীর নাম ধরে ডাকবে না তো কি আমার নাম ধরে ডাকবে? সরি মা। আবার সরি বলতে হবে কেন? ভেবেছ কি কেবল এ যুগের বাচ্চা কাচ্চারাই আধুনিক? চাইলে আমরা বুড়ো বুড়িরাও আধুনিক হতে পারি। নাজকে রাতের খাবার খাওয়াতে বেশ ভালোই ঝামেলা পোহাতে হলো সাইমকে। মেয়েটা দুয়েক লোকমা খাচ্ছে আর অন্য ঘরে চলে যাচ্ছে। সাইমকেও বাধ্য হয়ে প্লেট হাতে এক থেকে অন্য ঘরে যেতে হচ্ছে তার পিছু পিছু। নাজ আহ্লাদি স্বরে বলল, আমি আর খেতে পারবো না। প্লিজ। আরেকটু না খেলে অসুস্থ হয়ে পড়বে তো নাজ। পড়লাম অসুস্থ হয়ে। তবুও খেতে পারবো না। তুমি না খেলে আমার বাবুটাও তো না খেয়ে থাকবে। শোনো, বাবুটা আমারও। ও আমাকে বলেছে ওরও খেতে ইচ্ছা করছে না। সাইম কঠিন গলায় বলল, নাজ, আমি রেগে যাব কিন্তু। তুমি এই অবস্থাতেও আমার ওপরে রাগ করবে? অবশ্যই করব। চুপ করে খেয়ে নাও। মাঝরাতে ঘুম ভেঙে গেল নাজের। যদিও প্রেগন্যান্সির এই সময়টায় তার ঘুম ভেঙে যাওয়া নতুন কিছু না। প্রতি রাতে ঘড়ির কাঁটা যখন আড়াইটার ঘরে এসে থাকে, তখনই তার ঘুমটা ভেঙে যায়। কিন্তু আজ নির্ধারিত সময়ের বহু আগেই ঘুম ভেঙে গেল। এবং ঘুম ভেঙে হওয়ার কারণটাও নাজের কাছে স্পষ্ট। পাশে সাইম ঘুমাচ্ছে। ডিম লাইটের মৃদু আলোয় তার মায়ভরা মুখটা পরিষ্কার দেখতে পাচ্ছে নাজ। আহারে, মানুষটা এখন ডেকে তুলতে হবে ভাবতেই একরাশ খারাপ লাগা ছড়িয়ে গেল নাজের মাঝে। তবুও উপায়ন্তর না পেয়ে নিচু এবং ক্লান্ত স্বরে নাজ ডাকল, সাইম। একটু উঠবে প্লিজ? সাইমের ঘুমটা বোধ হয় ততক্ষণে গাঢ় পর্যায়ে পৌঁছায়নি। তাই নাজের একটাকেই ঘুমুজোরানো কণ্ঠে বলে উঠল, হু, ওঠো না। কি হয়েছে? আমার খুব খারাপ লাগছে। সাইম সঙ্গে সঙ্গে ধরম্র করে উঠে বসল। উদ্বিগ্ন গলায় বলল, মানে? কি হয়েছে? নাজ অস্পষ্ট গলায় বলল, পেটে খুব ব্যথা করছে। সে কি? কখন থেকে? আমাকে ডাকুনি কেন? কি করে ডাকবো? আমার নিজেরই তো এইমাত্র ঘুম ভাঙল। সাইম আলতো স্পর্শে নাজের পেটে হাত রেখে বলল, বেশি ব্যথা করছে? হু। অবশ্য মুখে হু না বললেও সাইম ঠিকই বুঝতে পারত নাজের ব্যথার তীব্রতা। মেয়েটার চোখে মুখে তা স্পষ্ট প্রকাশ পেয়েছে। খানিকক্ষণ আগেও যে মানুষটা একেবারে সুস্থ ছিল, হুট করে অচেনা এক ব্যথা কাহিল করে ফেলেছে তাকে। নাজ ভীত গলায় বলল, এই, এরকম তো কখনো হয়নি। আমার খুব ভয় করছে। ওর কিছু হবে না তো? কিচ্ছু হবে না। শান্ত হও তো তুমি। সাইম আর কথা না বাড়িয়ে সাইড টেবিল থেকে ফোনটা হাতে নিল। ব্যস্ত ভঙ্গিতে কন্ট্যাক্ট লিস্টে কার নম্বর যেন খুঁজছে। নাজ বলল, কাকে ফোন করছো? ডক্টর রেহানাকে। এত রাতে? কেন? উনিই তো বললেন দিনে রাতে যখনই কোনো প্রবলেম হোক তাকে কল করতে। ডক্টর রেহানা একটা ইমার্জেন্সির কারণে হাসপাতালেই ছিলেন। ফোন রিসিভ করেই বললেন, নাজকে। নাজ ক্লান্ত গলায় সাইমকে বলল, এত রাতে আবার হসপিটালে যাওয়ার কি দরকার? সাইম গম্ভীর গলায় বলল, তোমাকে এত কিছু বুঝতে হবে না। চুপচাপ স্যান্ডেল পরো। সাইমের মাঝে এক বিচিত্র ধরনের উদ্বেগ আর উৎকণ্ঠা দেখতে পেল নাজ। তার সামান্য কোনো অসুবিধাতেও ব্যস্ত হয়ে পড়ে ছেলেটা। তবে আজ সেই ব্যস্ততার সীমা পৌঁছে গেছে চূড়ান্তে। সাইমের উদ্বেগের কাছে পরাজয় স্বীকার করে স্যান্ডেল পরে নাজ গাড়িতে গিয়ে বসল। নাজের ব্যথাটা আগের মতোই আছে। হাসপাতাল এখান থেকে খুব একটা দূরে নয়। গাড়িতে বড়জোর 10 মিনিটের মতো সময় লাগে। তার ওপরে এই মাঝরাতে রাস্তা বলতে গেলে ফাঁকাই। দু একটা বড় বড় ট্রাক ছাড়া রাস্তায় আর কিছুই নেই। কেমন গা ছমছমে একটা পরিবেশ। সাইমের বাম হাতটা ব্রেকের ওপরে। নাজ তার একটা হাত রাখল সাইমের হাতের ওপর। সাইম চিন্তিত গলায় বলল, খুব বেশি খারাপ লাগছে তাই না? উহু। এই তো অলমোস্ট পৌঁছে গেছি। নাজ ক্লান্ত গলায় বলল, তোমার কাঁধে একটু মাথা রাখি? জিজ্ঞেস করার কি আছে? প্রিয় মানুষটার কাঁধে মাথা রাখতেই হুট করে একরাশ ঘুম নেমে এলো নাজের দু চোখ জুড়ে। মনে হচ্ছে যেন এক্ষুনি তলিয়ে যাবে ঘুমের রাজ্যে। ডক্টর রেহানা প্রায় অনেকক্ষণ যাবৎ কি সব চেক আপ করলেন। স্বস্তির বিষয়, বাবু একদম ঠিক আছে।
প্রেগন্যান্সির সময়টাতে খাওয়া দাওয়া আর ঘুমে ব্যাঘাত ঘটলেই মাঝে মধ্যে এমন ব্যথার আগমন হতে পারে। তিনি নাজকে পরামর্শ দিলেন সারাদিন জুড়ে অল্প অল্প খাবার খেতে আর ঘুমের একটা নির্দিষ্ট সময় ঠিক করে নিতে। সেই সাথে কয়েকটা ওষুধের ডোজও পরিবর্তন করে দিলেন। ব্যথা উপশমের জন্যে কড়া ডোজের ঘুমের ওষুধ বা পেইনকিলার দেওয়া যেত, কিন্তু এখন সেসব কিছুই করা যাবে না, বাবুর অসুবিধা হতে পারে। তাই আপাতত হট ওয়াটার ব্যাগই ভরসা। ডাক্তারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাইম ক্লান্ত ভঙ্গিতে এসে বসল কেবিনের সামনের ওয়েটিং এরিয়ায়। তার চোখে মুখে তীব্র উদ্বেগের ভাবটা না থাকলেও দুশ্চিন্তার ছাপ রয়ে গেছে। না জবাক গলায় বলল, চলো, বাসায় যাবে না? সাইম ক্লান্ত গলায় বলল, 5 মিনিট বসি এখানে। নাজ তার পাশে বসতে বসতে শান্ত গলায় বলল, খুব টেনশনে পড়ে গিয়েছিলে তাই না? হ্যাঁ, ভয় হচ্ছিল। আসলে কি, বাবুটা আসার আগেই ওর প্রতি এত মায়া জন্মে গেছে তো। ওর কিছু হয়ে গেলে। নাজ সাইমকে থামিয়ে দিয়ে বলল, আচ্ছা, আমার এ নিয়ে কথা বলছি কেন? ডক্টর তো বললেনই ও ঠিক আছে। দিনের শুরুটাই হলো অঘটন দিয়ে। আজকাল আবার নাজের আদা চায়ের প্রতি নেশা জন্মেছে। দিনের মধ্যে বেশ কয়েক কাপই খাওয়া পড়ে। সাধারণত জরিনাই আদা কুচি করে ফ্রিজে রেখে যায়। তবে আজ তা শেষ হয়ে যাওয়ায় নাজ নিজেই আদা কাটতে গেছে। তখনই ঘটে গেল অঘটনটা। নিজের অজান্তেই খুঁচ করে ছুরির ধারে আঙুল কেটে গেল। বেশ গভীরভাবেই কেটেছে, গল গল করে রক্ত বেয়ে পড়ছে আঙুল বেয়ে। নাজ আঙ্গুলটা বেসিনের জলের প্রবাহের নিচে ধরল। ব্যথায় সারা শরীর কাঁপছে, তবুও বেচারি চুপ করে আছে। সায়েম ঘুমাচ্ছে। কোনোভাবেই যদি জেনে যায়, তাহলে এতটুকু কাটার জন্যেও হাসপাতালে নিয়ে ছুটবে। আঙুলে ওষুধ লাগিয়ে নিজেই ব্যান্ডেজ বেঁধে নিল নাজ। আদা চা আজ আর খাওয়া হলো না। সকালগুলো আজকাল কেমন যেন বিষণ্ণতায় ঘেরা। নাজের দিন শুরু হয় ভোর 5:30 নাগাদ। আশেপাশের বাড়ির সকলে তখন ঘুমিয়ে। মোড়ের চায়ের দোকানটা তখনও খোলে না, পেপারওয়ালাও বিরক্ত মুখে পেপার বিলি করতে বের হয় না। সাইম ওঠার আগ পর্যন্ত সময়টা কাটিয়ে দিতে পারলেই বাঁচে বেচারি। কাটা হাতে কোনোমতে নাস্তা করে বইয়ের সামনে এসে বসল নাজ। চতুর্থ সেমিস্টার শুরু হয়েছে কয়েকদিন হলো। এর মাঝে খুব একটা ক্লাসে যাওয়া হয়নি। বাড়িতে বসে যে খুব লেখাপড়া হচ্ছে তাও নয়। প্রায়ই নাজের শরীরটা খারাপ থাকে, পড়তে বসার মতো শক্তি বা ধৈর্য কোনোটাই সহসা হয়ে ওঠে না। আজ যদিও শরীরটা একটু ভালো লাগছে, তবুও বইয়ের 2-3টা পাতা ওল্টাতেই মাথাটা ঝিমঝিম করে উঠল। এমনটা প্রায়ই হয়। মনে হয় যেন তাকে কেন্দ্র করে আশেপাশের সকল কিছু প্রচণ্ড গতিতে ঘুরছে। নাজ বই ছেড়ে উঠে দাঁড়ালো। মাথা ঝিমঝিম ভাবটা ক্রমেই বেড়ে চলেছে। নাজ পা বাড়ালো শোবার ঘরের উদ্দেশ্যে। গত রাতে সায়েম বারবার করে বলেছিল সকাল সকাল তাকে ডেকে দিতে। আজ জাপান থেকে তার একদল ক্লায়েন্ট আসছে। তাদের সঙ্গে মোটা অঙ্কের ডিল ফাইনাল করার মিটিং। এজন্যই সাইম সহ অফিসের সকলের গত এক সপ্তাহ ধরে ব্যস্ততার সীমা নেই। সাইমের গায়ে হাত রেখে নাজ আলতো ধাক্কা দিয়ে বলল, এই, ওঠো। এতটুকু ডাকায় যদিও সাইমের ঘুমে কোনো ব্যাঘাত ঘটল না। ঘুমের মধ্যেই সামান্য কেঁপে উঠে আবারও পাশ ফিরে শুয়ে পড়ল। নাজ আরেকটু উঁচু গলায় বলল, উঠে পড়ো সাইম। তোমার মিটিং আছে না? এবার সাইমের ঘুম ভাঙল। তবুও ঘুমজোড়ানো কণ্ঠে বলল, কয়টা বাজে? 7টা। সাইম ধরম্র করে উঠে বসতে বসতে বলল, ল্যাপটপটা অন করে শেষ মেইলটা ওপেন করে দাও না প্লিজ। দিচ্ছি, তুমি ফ্রেশ হয়ে এসো। সাইম হাত মুখ ধুতে চলে গেলে নাজ বিছানায় গা এলিয়ে দিয়ে সাইমের ল্যাপটপ নিয়ে বসল। ল্যাপটপের খুঁটিনাটি কাজ সায়ম তাকে অনেক আগেই শিখিয়েছে। তার মতে, একটা মানুষকে কেবল লেখাপড়ায় ভালো হলেই চলে না। যুগের সাথে তাল মিলিয়ে আধুনিকতার স্বাদও গ্রহণ করতে হয়। সাইমের পাওয়া শেষ মেইলটা হলো তার অফিসের ডিজাইন বিভাগের এক কর্মচারীর। আজ ক্লায়েন্টদের সামনে যে প্রেজেন্টেশন দেওয়া হবে, তা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল সেই কর্মচারীকে। গতরাতে অবশ্য সেটা তৈরির সমস্ত নির্দেশনা সাইম নিজেই দিয়ে এসেছিল। প্রেজেন্টেশনের এক ঝলক দেখতেই রাগের প্রবল এক স্রোত বয়ে গেল সাইমের শিরদাঁড়া বেয়ে। এক মুহূর্ত অপচয় না করে ফোনটা হাতে নিয়ে ফোন করল প্রেজেন্টেশন তৈরিকারী ব্যক্তিকে। অপর প্রান্ত থেকে বিনয়ী এক পুরুষকণ্ঠ বলে উঠল, প্রেজেন্টেশন ভালো লেগেছে স্যার। সাইম রাগী কিন্তু শান্ত গলায় বলল,
আপনার মনে হয় তারা জাপান থেকে এত দূর আসছে এই প্রেজেন্টেশন দেখার জন্যে? কোথাও সমস্যা হয়েছে স্যার? কোথায় সমস্যা হয়নি? জায়গায় জায়গায় অসংখ্য টাইপো, কোনো স্লাইডে টেক্সটের সাইজ বড় আবার কোনোটায় ছোট। আর ব্যাকগ্রাউন্ডে এমন বিশ্রী একটা সবুজ রং দিয়েছেন কেন? ইউ থিঙ্ক উই আর গোনা গেট দ্য ডিল বাই শোয়িং দিস? স্যার আপনি কোনো চিন্তা করবেন না। আপনি আধ ঘন্টার মধ্যে সব ঠিক করে আপনাকে পাঠাচ্ছি। চিন্তা না করে তো পারছি না। 12টায় মিটিং আর আপনাদের কাজের ধরন দেখে মনে হচ্ছে হাতে অফুরন্ত সময়। ফোনে সাইমের কথা শেষ হলেই নাজ ক্লান্ত গলায় বলল, অফিসের সবাই তোমাকে খুব ভয় পায় তাই না? ফু, পাবেই তো। যেভাবে ধমকের ওপরে রাখো সবাইকে। সাইম মুচকি হেসে বলল, তুমিও তো ভয় পাও, পাও না? মাঝে মধ্যে, সব সময় না। নাজ, উপ, তোমাকে এমন দেখাচ্ছে কেন? কেমন? কেমন যেন ক্লান্ত। একে তো ঘুম হয়নি, তার ওপরে আবার সেই তখন থেকে মাথাটা ঘুরছে। সাইম উদ্বিগ্ন গলায় বলল, সে কি এতক্ষণ আমাকে বলনি কেন? তুমি তো ব্যস্ত ছিলে। ঘুম থেকে উঠেই তো ব্যস্ত ছিলে না, তখন বলতে পারতে। নাজ অসহায় গলায় বলল, অফ, তোমার সঙ্গে কোনোদিনই আমি তর্কে পেরে উঠব না। বেশি খারাপ লাগছে নাজ। কিছুটা বেশি। দাঁড়াও, ডক্টরকে ফোন করি। নাজ ব্যস্ত স্বরে বলল, মোটেও না। ডক্টরকে ফোন করলেই বলবে হসপিটালে চলে আসুন। তারপর একগাদা টেস্ট। আমার ওসব ভালো লাগে না। একটু রেস্ট নিই, তাহলেই সব ঠিক হয়ে যাবে। সাইম চিন্তিত গলায় বলল, শিওর তুমি? হু, এখন তুমি গিয়ে রেডি হও, অফিসে আগেভাগে পৌঁছে সবাইকে ধমকাতে হবে তো। সাইম অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার পরপরই শরীরটা আরো খারাপ হতে শুরু করলো। ক্রমেই হাত পা অবশ হয়ে আসছে। এই সকাল সকাল করার মতো কোনো কাজই খুঁজে পেল না নাজ। আগেকার সময়ে বন্ধুদের সঙ্গে আড্ডা আর টিউশনিতে সময়টা কিভাবে যেন পার হয়ে যেত, অথচ আজকাল এক একটা দিনের দৈর্ঘ্য যেন কয়েকশো ঘন্টা। তাও ভাগ্যিস আগামীকাল তার শ্বশুর শাশুড়ি আর কণা ঢাকায় আসছে। সময়টা হয়তো এবার তাদের সঙ্গে আনন্দে কাটবে। ছোট ছোট পা ফেলে নাজ চলে গেল ছাদে। বিল্ডিংয়ের কয়েকটা ফ্ল্যাটের মহিলারা দায়িত্ব নিয়ে সুন্দর করে ছাদটা সাজিয়েছেন। এক কোণে বিভিন্ন দেশি ফুলের গাছ, আরেক কোণে চৌবাচ্চায় মাছের চাষ। উত্তর থেকে বয়ে আসা দমকা হাওয়ায় নাজের চুলগুলো ওড়াউড়ি খেলে। সব মিলিয়ে অদ্ভুত এক স্নিগ্ধতা মিশে আছে জায়গাটায়। এখানে সময় কাটাতে নাজের বেশ লাগে। তবে সমস্যা একটাই। বিল্ডিংয়ের লিফট 7 তলা পর্যন্তই। আর ছাদটা 9 তলায়। 2 তলা সিঁড়ি বেয়ে উঠতে হয়। এই সময়ে একা একা ছাদে আসতে সাইমের কঠিন নিষেধ রয়েছে। তবুও সেই নিষেধ অমান্য করে নাজ চলে এলো। পাশের বাড়ির মেয়ে ছন্দা ছাদে কাপড় মেলছে আর গুনগুন করে গান গাইছে। নাজকে দেখতেই আন্তরিক গলায় বলে উঠল, আপু কেমন আছেন? নাজ স্বভাবসুলভ হেসে বলল, এই তো চলছে। তোমার কি অবস্থা? আমার অবস্থা ভালোই। বাবু কেমন আছে? বাবুও ভালো আছে। সেদিন ভাইয়াকে দেখলাম বাবুর জন্যে একগাদা খেলনা নিয়ে আসছে। আমার দেখে কি যে ভালো লাগলো। সে তো ওর রোজকার পাগলামি। এটাই তো ভালো আপু। আমি তো চাই যার সঙ্গে আমার বিয়ে হবে, সেও আমার জন্যে পাগল হয়ে থাকবে। বাবা মা বলেও দিয়েছি, আমার জন্যে একটা পাগল ছেলে খুঁজতে। আঙ্কেল আন্টি তোমার জন্যে ছেলে খুঁজছেন নাকি? ওই আর কি। সন্ধ্যা কথাটা আর শেষ করতে পারল না। তার আগেই কানে ভেসে এলো মেঘের গর্জন। কি ভয়ঙ্কর সেই গর্জন! নাজের অন্তরাত্মা কেঁপে ওঠার উপক্রম হলো। সন্ধ্যা আকাশপানে এক নজর তাকিয়ে বলল, বৃষ্টি নামবে নাকি আপু? নাজ অনিশ্চিত গলায় বলল, তাই তো মনে হচ্ছে। চলো ফিরে যাই। এক ফোঁটা বৃষ্টির পানিও যদি মাথায় পড়ে, তাহলে আমার খবর আছে। ঘরে ফিরে আসতেই আরেক দফা মাথাটা ঘুরে উঠল নাজের। আজ সকাল থেকে তার সঙ্গে এসব কি হচ্ছে? ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে দরজাটা বন্ধ করল। ভীষণ কষ্ট হচ্ছে তার। কিন্তু কষ্টটা কোথায় হচ্ছে তা ঠিক বোঝা যাচ্ছে না। খুব বড় ভুল হয়ে গেছে। সকালে সাইম যখন ডাক্তারকে ফোন করতে চেয়েছিল, তখন নিষেধ করা উচিত হয়নি। উফ, নিজের ভুলগুলো কেন যে মানুষ এত দেরিতে ধরতে পারে। এখন কি করবে নাজ? সাইমকে ফোন করবে? নাকি একা একা হাসপাতালে যাওয়ার চেষ্টা করবে? কিন্তু সেটা তো অসম্ভব। যে মানুষটার সামান্য কয়েক পা হাঁটতেই প্রাণপণ কষ্ট হচ্ছে, সে আবার একা একা হাসপাতালে যাবে কি করে?
নাজ বসার ঘর থেকে নিজের ঘরের দিকে পা বাড়ালো। অমনি কি জানি কি হলো, নাজ ধপাস করে বসে পড়ল মেঝে। বেশ অনেকটা সময় একদৃষ্টিতে তাকিয়ে রইল মেঝের দিকেই। তার মস্তিষ্ক ওই কয়েক মুহূর্তের জন্যে কোনো প্রকার ভাবনা চিন্তা করার মতো অবস্থায় রইল না। জাপানিজদের মুখের আদলটা এমন এক নজর দেখলে বোঝা যায় না কখন তারা খুশি হচ্ছে আর কখন অখুশি। এদের ভেতরে ভেতরে কি চলছে বুঝতে হলে প্রায় কয়েক মিনিট চেহারার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে হবে। কিন্তু এভাবে কারো মুখের দিকে তাকিয়ে থাকাটা নিতান্তই অভদ্রতা। তার ওপরে আবার যে জাপানিজ কোম্পানিতে এতগুলো টাকা ইনভেস্ট করবে, তাদের সঙ্গে তো একটু বেশি অভদ্রতা। জাপানিজ ক্লায়েন্টদের সঙ্গে গত 2 ঘন্টা ধরে মিটিং চলছে। সাইমদের কোম্পানিতে তারা বিনিয়োগ করতে ইচ্ছুক কিনা বোঝা যাচ্ছে না। অন্তত চেহারা দেখে তো একেবারেই না। মাল্টিমিডিয়া স্ক্রিনে কয়েকটা প্রজেক্টের প্রেজেন্টেশনের ভেসে উঠতেই রাগে থরথর করে কাঁপতে শুরু করল সাইম। সকালে নিজের ল্যাপটপে যে প্রেজেন্টেশন সে দেখেছিল হুবহু সেটাই প্রদর্শিত হচ্ছে স্ক্রিনে। কোথাও করা হয়নি কোনো সংশোধন। হঠাৎ করে চলন্ত মিটিংয়ে কোনো প্রকার অনুমতি না নিয়েই ব্যস্ত ভঙ্গিতে মিটিং রুমে প্রবেশ করল সাইমের সেক্রেটারি রিয়াজুল। আরেক দফা রাগের প্রবল স্রোত বয়ে গেল সাইমের শিরদাঁড়া বয়। এসবের কোনো মানে হয়? একজন প্রেজেন্টেশনের নামে বাচ্চাদের ম্যাগাজিন তৈরি করেছে, আরেকজন বিনা অনুমতিতে ঘরে চলে আসছে। আর এই ডিলটা তারা পাক কিংবা না পাক, এদের একটা কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। রিয়াজুল সাইমের কাছে এসে নিচু স্বরে বলল, স্যার একটা ইমার্জেন্সি আছে। সাইম তার ভ্রুযুগল সামান্য কুঁচকে বলল, কি? রিয়াজুল একেবারে ফিসফিস করে বলল, ভাবি ফোন করেছিল। আপনাকে ফোনে পাচ্ছে না, ইমার্জেন্সিটা তারই। সাইম ব্যস্ত ভঙ্গিতে পকেট থেকে ফোনটা বের করে দেখল গত 10 মিনিটে নাজের কাছ থেকে 16টা মিসড কল। সাইমের ফোনটা সাইলেন্ট থাকায় খেয়াল করে ওঠেনি। কি সাংঘাতিক! মেয়েটার আবার কি হলো? সাইম ভদ্রভাবে সকলের উদ্দেশ্যে বলল, ইউ গাইজ কন্টিনিউ, আই উইল বি রাইট ব্যাক। মিটিং রুমের সঙ্গেই একটা বিশাল বারান্দা রয়েছে। সেখানে গিয়েই চিন্তিত ভঙ্গিতে নাজের নম্বর ডায়াল করল সাইম। একটা রিং বাজতেই অপর প্রান্ত থেকে ফোনটা রিসিভ করল নাজ। সাইম উদ্বিগ্ন গলায় বলল, নাজ, ঠিক আছো তুমি? অপর প্রান্ত থেকে কোনো কথা শোনা গেল না। শোনা গেল কেবল টেনে টেনে নিঃশ্বাস নেওয়ার শব্দ। সাইম চিন্তিত গলায় বলল, নাজ, তুমি কাঁদছো? এবার নাজের কণ্ঠস্বর শোনা গেল। মেয়েটা কাঁদো কাঁদো গলায় বলল, তুমি বাসায় এসো, এক্ষুনি এসো। তার এই কণ্ঠস্বর যেন সাইমের বুকে গিয়ে কাটার মতো বিঁধল। নাজকে এমন বিপর্যস্ত শোনাচ্ছে কেন? ঠিক আছে তো মেয়েটা? নাজ, কি হয়েছে? নাজ যন্ত্রের মতো বলল, তুমি বাসায় এসো। ঠিক আছে, কিন্তু কি হয়? সাইমকে থামিয়ে দিয়ে নাজ অসহায় গলায় বলল, প্লিজ। আরও একবার সাইমের বুকটা ধক করে উঠল। নাজকে যতদূর চেনে, সে তো ভেঙে পড়ার মতো মেয়ে নয়। যে কোনো কঠিন পরিস্থিতি শক্ত হাতে সামাল দেওয়া মেয়ে নাজ। তবে আজ এমন কি হলো? এভাবে ভেঙে পড়েছে কেন নাজ? কিসের মিটিং, কিসের ডিল আর কিসের ভদ্রতা রক্ষা? সাইম বারান্দা থেকে বেরিয়ে সোজা চলে গেল নিচতলায়, গ্যারেজে নিজের গাড়ির কাছে। অধিক স্পিডে গাড়ি চালালে এখান থেকে বাড়ি ফিরতে খুব একটা সময় লাগার কথা না। মাঝখানে কেবল জ্যামে না পড়লেই হলো। আচ্ছা, নাজের কি শরীর খারাপ করেছে? নির্ঘাত তাই। সকাল বেলায়ও সায়ম থেকে এসেছিল মেয়েটা কেমন যেন নিস্তেজ হয়ে বিছানায় পড়ে আছে। বিরাট ভুল হয়ে গেছে, নাজকে ওই অবস্থায় একা ফেলে আসা উচিত হয়নি। এসব 7-5 ভাবনার মাঝে গাড়ি কখন যে একটা দেওয়ালের সঙ্গে ধাক্কা খেল, সাইম নিজেই বুঝতে পারল না। গাড়ির সামনের দিকটা নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হয়েছে। হোক গিয়ে। দ্রুত বেগে বাড়ি পৌঁছাতে পারলেই আপাতত সাইম বাঁচে। অল্প সময়ের মধ্যেই বাড়িতে পৌঁছে গেল সাইম। কয়েকবার কলিং বেল চাপল, অথচ ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই। নাজ কোথায়? বাড়ির বাইরে গেছে নাকি ভেতরেই জ্ঞান হারিয়ে ফেলেছে? একসঙ্গে কতগুলো চিন্তা যে তার মাথায় আসছে তার কোনোই হিসাব নেই। ভেতর থেকে দরজা খোলার অপেক্ষায় থাকলে দেরি হয়ে যাবে। সাইমের কাছেও দরজার একটা চাবি আছে। সেটা দিয়েই দ্রুততার সঙ্গে দরজাটা খুলে ফেলল। ওই তো, নাজকে দেখা যাচ্ছে। বসার ঘর আর ডাইনিং টেবিলের মাঝামাঝি মেঝেতে বসে আছে। কি আশ্চর্য! মেয়েটার কি কমন সেন্স নেই?
এভাবে মেঝেতে বসে থাকলে ঠান্ডা লেগে যাবে তো। সায়েম ব্যস্ত পায়ে এগিয়ে গেল নাজের দিকে। হঠাৎই তার ব্যস্ত পা দুটো কিছুক্ষণের জন্যে থমকে দাঁড়িয়ে গেল। একটু আগ পর্যন্ত যে মস্তিষ্কে চলছিল হাজার চিন্তার আনাগোনা, সেই মস্তিষ্ক আর কিছু ভাববার পর্যায়ে রইল না। সায়েম বারবার কিছু একটা বলার চেষ্টা করছে, কিন্তু পেরে উঠছে না। নির্বাক ভঙ্গিতে চোখে প্রবল বিস্ময় আর অবিশ্বাস নিয়ে তাকিয়ে রইল নাজের দিকে। অবশেষে এক পা দু পা করে এগিয়ে গেল তার দিকে। এক স্রোত রক্তের মধ্যে বসে আছে নাজ। রক্তে চুপসে গিয়ে তার হলুদ রঙের কামিজটাও লাল বর্ণ ধারণ করেছে। নাজের চোখ দুটো বয়ে গড়িয়ে পড়া অশ্রুর সঙ্গে মিশে কাজল লেপ্টে গেছে চোখের আশপাশটায়। সায়েম হাঁটু গেড়ে বসে পড়ল নাজের সামনে। বারবার বিশ্বাস করতে চাইছে এসব কিছুই তার চোখের সামনে ঘটছে না। সবকিছুই তার কল্পনা, একটু পরেই এই দুঃসহ কল্পনার জগৎ থেকে বেরিয়ে যাবে তারা। সাইমের চোখ দুটো সরাসরি গিয়ে পড়ল নাজের চোখের ওপরে। চোখ দুটোর মধ্যে যে কি তীব্র এক ব্যথা খেলে বেড়াচ্ছে, তা হয়তো কেবল সাইমই বুঝতে পারবে। নাজ থেমে থেমে প্রায় ফিসফিস করে বলল, সব শেষ হয়ে গেল সাইম। সাইম আর দেরি না করে শক্ত করে জড়িয়ে ধরল নাজকে। তার চোখ ভর্তি জল চলে এসেছে। যে করেই হোক সেই জল নাজকে দেখানো যাবে না। মেয়েটা আরো কয়েক হাজার গুণ বেশি ভেঙে পড়বে। আচ্ছা, একটা মানুষ ঘুমের ঘোরে কি কি টের পায়? খুব উচ্চস্বরে আওয়াজ হলে হয়তো শুনতে পারে, তীব্র কোনো আলোর রশ্মি চোখের ওপর পড়লে দেখতে পারে। কোনো প্রকার গন্ধ কি পায়? পাওয়ার তো কথা নয়, তবে নাচ পাচ্ছে। কড়া ফিনাইলের গন্ধে ঘুমের জগৎ থেকে বেরিয়ে এলো নাচ। অবশ্য ঘুমের জগৎ বলাটা ঠিক হচ্ছে না। মেয়েটার জ্ঞান হারিয়ে গেছিল। কখন জ্ঞান হারালো, কিভাবে হারালো নাজের মনে নেই। শুধু মনে আছে মেঝেতে প্রচুর রক্ত, রক্তে ভেজা হলুদ রঙের একটা কামিজ, চোখ বেয়ে গড়িয়ে পড়া অবিরাম অশ্রুধারা আর সাইমের ওই উদ্বিগ্ন মুখটা। ধীরে ধীরে চোখ দুটো মেলে তাকালো নাজ। জ্ঞান হারানোর আগ অব্দি পেটে তীব্র একটা সুচালো ধরনের যন্ত্রণা অনুভূত হচ্ছিল, এখন সেসব কিছুই হচ্ছে না। নাজ নিজেকে আবিষ্কার করলো অচেনা এক জায়গায়। জায়গাটা অচেনা হলেও যে কেউ এক দেখায় বলে দিতে পারে, এটা হাসপাতাল। হাসপাতালের সেই চিরচেনা বেড, ঝকঝকে মেঝে, সাইড টেবিলে ফুলদানি, আকাশি রঙের পর্দা আর ওই ফিনাইলের গন্ধটা। নাজের ডান হাতটায় স্লাইনের ক্যানল। সেই হাতটা আলতো স্পর্শে ধরে রেখেছে সায়েম। ছেলেটার চোখ দুটো বন্ধ, চেহারায় বিচিত্র এক ক্লান্তির ছায়া। নাজ একদৃষ্টিতে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল তার দিকে। সায়েমকে তো আজ প্রথম দেখছে না। এর আগে অসংখ্যবার দেখছে, অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকেছে। তবে আজও যতবারই তাকে দেখে, অদ্ভুত এক মায় পড়ে যায়। বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল। আচ্ছা, আজ মানুষটা খুব বেশি কষ্ট পেয়েছে। নির্ঘাত পেয়েছে। এটা কি করে পারল নাজ? যে মানুষটা তাকে এত ভালোবাসলো, তাকে এমন করে কষ্ট দিল নাজ। নাজের মৃদু নড়াচড়ায় ঘুম ভেঙে সম্বিত ফিরে পেল সায়েম। তড়িঘড়ি নাজের আরেকটু কাছে এগিয়ে গিয়ে দেখল মেয়েটার ফ্যাকাশে দৃষ্টি। সায়েম নাজের কপালে হাত রেখে কোমল স্বরে বলল, নাজ, তুমি এখন উঠে গেলে কেন? কত রাত হয়েছে জানো? নাজ অস্পষ্ট স্বরে বলল, শোনো। নাজকে থামিয়ে দিয়ে সায়েম বলল, সব কথা কাল সকালে শুনব। এখন ঘুমিয়ে পড়ো তো চুপ করে। নাজ মিনতির স্বরে বলল, একটা কথা শুধু, আর কিচ্ছু জানতে চাইব না। প্রমিস। সায়েম দীর্ঘশ্বাস ফেলে বলল, কি? ও কি সত্যিই আমাদের ছেড়ে চলে গেছে? কথাটার জবাব দিতে পারল না সায়েম। কি জবাব দেবে? আমাদের সন্তান তার মুখটা না দেখিয়েই আমাদের ওপর অভিমান করে চলে গেছে। কোনো মেয়ে কি সহ্য করতে পারে নিজের সন্তানকে হারাবার যন্ত্রণা? যদিও তার জন্ম হয়নি, পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার সুযোগ সে পায়নি। তাতে কি? সন্তানটা তো তাদেরই ছিল। অনাগত সন্তানের ওপর তীব্র মায়া তো ঠিকই জন্মেছিল। সাইমের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে নাজ অসহায় গলায় বলল, বলো না। চুপ করে থাকবে না? সাইম কিছু ভেবে না পেয়ে বলল, তোমার এখন রেস্ট দরকার নাজ। নাজের চোখ ভর্তি হয়ে গেল অবাধ্য অশ্রুগুলো দ্বারা। অশ্রুগুলো অবাধ্যই বটে। তাকে হাজার চেষ্টা সত্ত্বেও আটকে রাখা যায় না। একদৃষ্টিতে অবিশ্বাসে তাকিয়ে রইল সাইমের দিকে। কিছুতেই বিশ্বাস করতে চাইছে না বাস্তবটা। প্রবল এক ঘোরে হারিয়ে গিয়ে নাজ অন্যরকম গলায় বলল, সত্যিই চলে গেছে তাই না?
সাইম আর সহ্য করতে পারছে না। নিজেই এতটা ভেঙে পড়েছে যে নাজকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা তার হারিয়ে গেছে। একে তো নিজের ভেতরকার প্রবল যন্ত্রণা, তার ওপরে আবার নাজের অবাধ্য সেই অশ্রুগুলো তিলে তিলে শেষ করে দিচ্ছে সাইমকে। সে ভেবে পায় না যে পৃথিবীতে এত সুখের ছড়াছড়ি, সেই পৃথিবীতে দুঃখ যন্ত্রণার মতো অনুভূতির অস্তিত্বের প্রয়োজনীয়তা কি। দুঃস্বপ্নের মতো রাতটা বহু কষ্টে কেটে গেল। নতুন করে সেই পুরাতন সূর্যটা আবারও ফিরে এলো আকাশের বুকে। সবকিছু তো আগের মতোই আছে, শুধু নাজ আগের মতো নেই। গতকাল ঠিক এই সময়ও তার মাঝে একটা প্রাণের অস্তিত্ব ছিল, একটু একটু করে বেড়ে উঠছিল। অথচ আজ আজ থেকে তার মাঝে কেউ বেড়ে উঠবে না, কারো জন্যে নাজ হাসি মুখে সকল কষ্ট সহ্য করবে না, আরও পৃথিবীতে আসার প্রতীক্ষায় থাকবে না। কি করে পারল ও? কি করে পারল নাজকে এতটা একা করে দিয়ে চলে যেতে? সকাল সকালই ডাক্তার রেহানা এলেন নাজের চেক আপ করতে। যদিও চেক আপ করার মতো তেমন কিছুই নেই। যার জন্যে চেক আপ করা হতো সেই তো নেই। নাজের বিষাদমাখা মুখটা দেখে ডাক্তার রেহানা বললেন, আপনি একদমই ভেঙে পড়বেন না মিসেস নাজনীন। মিসক্যারেজ খুবই স্বাভাবিক একটি বিষয়। নাজ ক্লান্ত গলায় বলল, আমার সঙ্গেই কেন এমনটা হলো বলতে পারেন? ডাক্তার রেহানা কিছুটা হকচকিয়ে গিয়ে বললেন, জি, প্রায়ই শুনতে পাই পরিচিতজনদের সন্তান হচ্ছে, তার ঘর আলোয় ভরে যাচ্ছে। বাচ্চাটা আবার একটু বড় হয়ে ভাঙা ভাঙা শব্দে বাবা ডাকছে, মা ডাকছে। আমার সঙ্গে এরকম হলেই তো পারত। আমি কি এমন দোষ করেছিলাম? কথা বলতে বলতেই ফুপিয়ে কেঁদে উঠল নাজ। এই যন্ত্রণা কি করে ভুলবে সে? বারবার মনে ভেসে উঠছে বাবুকে নিয়ে সাজানো হাজারটা স্বপ্ন। সেই স্বপ্নগুলো তো অপূর্ণই থেকে যাবে। আরো বেশি কষ্ট হচ্ছে সাইমের কথা চিন্তা করে। ছেলেটা তো বাবুর জন্যে সবথেকে বেশি খুশি ছিল, কে জানে হয়তো নাজের থেকেও একটু বেশি। তার স্বপ্নগুলো তো নিমিষেই ভেঙে চুরমার হয়ে গেল। ভেতরে ভেতরে এত যন্ত্রণা সহ্য করে কেবল নাজের জন্যেই নিজেকে সামলে রেখেছে সাইম। ডাক্তার রেহানা উদ্বিগ্ন গলায় বললেন, মিসেস নাজনীন, আপনি অনেক ভেঙে পড়ছেন। এভাবে ভেঙে পড়লে তো চলবে না। জীবন তো আর কারো জন্যে থেমে থাকে না। জীবনে হয়তো এর থেকেও বেশি কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে আপনাকে। নিজেকে সামলে না রাখতে কঠিন পরিস্থিতিগুলো সামাল দেবেন কি করে? সত্যিই কি তাই? এর থেকে কঠিন পরিস্থিতি আর কি বা হতে পারে? এর থেকেও ঘন কালো দুর্যোগের মেঘে জীবন নামের আকাশ কি ঢেকে যেতে পারে? বিকেলের দিকে নাজকে রিলিজ করে দেওয়া হলো। ড্রাইভিং সিটের পাশে বসে আনমনে জানালার বাইরের দৃশ্য দেখছে নাজ। খোলা জানালা থাকে, শোষো এক বাতাস এসে উড়িয়ে দিচ্ছে তার রুক্ষ চুলগুলো। চুল সরাবার কোনো প্রচেষ্টা অবশ্য তার মধ্যে দেখা গেল না। ড্রাইভ করতে করতে আর চোখে তার দিকে তাকালো সাইম। প্রচণ্ড বিপর্যস্ত বলে মনে হচ্ছে মেয়েটাকে। কিছু একটা বলে তাকে সান্ত্বনা দেওয়া উচিত। কিন্তু কি বলবে কিছুতেই মাথায় আসছে না সাইমের। যে মানুষটা নিজেই ভীষণভাবে ভেঙে পড়ে, সে আবার অন্যকে সান্ত্বনা দেয় কি করে? কলিং বেল চাপতেই দরজা খুলে দিল কণা। তারা আজ সকলেই ঢাকায় এসে পৌঁছেছে। হাসনা বেগম একরাশ স্বপ্ন নিয়ে এসেছিলেন। বৌমার সেবা যত্ন করবেন, এটা ওটা রেঁধে খাওয়াবেন। নাতির জন্ম হলে একেবারে তার মুখটা দেখে তবেই বাড়ি ফিরবেন। সেসব স্বপ্ন যে আর পূরণ হবার নয়, আজ সকাল সকালই জানতে পেরেছেন। সেই থেকে যে তার চোখ দুটো বেয়ে অনর্গল অশ্রুধারা বেয়ে চলছে, এখনো থামবার ভাবলক্ষণ নেই। দরজা খুলে কয়েক মুহূর্ত বিস্মিত দৃষ্টিতে নিজের ভাইয়া আর প্রিয় বান্ধবীদের দিকে তাকিয়ে রইল কণা। দুজনকে এমন দেখাচ্ছে কেন? মনে হচ্ছে যেন বেশ অনেকটা সময় ধরে তাদের হৃদস্পন্দন বন্ধ রয়েছে। প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়ার সুযোগ পাচ্ছে না। হাসনা বেগম ডাইনিং টেবিলে বসে আর্তনাদ করছিলেন, তার পাশে বসে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন শওকত সাহেব। কলিং বেলের আওয়াজে দুজনেই উঠে এলেন দরজার কাছে। হাসনা বেগম কাঁদতে কাঁদতে হাহাকারের সুরে বললেন, বৌমা, কি করে পারলে তুমি? কি করে পারলে আমাদের এত বড় ক্ষতি করতে? শাশুড়ির কাছ থেকে এমন তীক্ষ্ণ কথা শুনে ভয়ঙ্করভাবে হকচকিয়ে গেল নাজ। কি বলবে বুঝে উঠতে না পেরে কয়েক মুহূর্ত ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল তার দিকে। সাইম ভ্রুযুগল সামান্য কুঁচকে বলল, আহ মা, কি হচ্ছে এসব? দেখতে পাচ্ছ না মেয়েটা অসুস্থ? তুই চুপ কর।
খবরদার আমাকে থামতে বলবি না। বৌমা, তুমি কি বুঝতে পারছো না? শুধুমাত্র তোমার জন্যে এত বড় একটা ক্ষতি হয়ে গেল। মায়ের কথাগুলোকে সম্পূর্ণ উপেক্ষা করে সাইম নাজের উদ্দেশ্যে বলল, নাজ ঘরে যাও। তোমার রেস্ট দরকার। নাজ ঘরে গেল না, তার পা দুটো যেন মাটির সঙ্গে পাথরের মতো জমে গেছে। অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল হাসনা বেগমের দিকে। হাসনা বেগম আবারও বিলাপ করতে করতে বললেন, আল্লাহ, কি পাপ করেছিলাম আমরা? কেন আমাদের এমন কঠিন শাস্তি দিলে? বৌমা, তোমাকে কতবার বলেছিলাম নিজের যত্ন নাও। অন্তত এই কটা মাস বাড়ির বাইরে টো করবে না। শুনলে আমার কোনো কথা? তোমার জন্যেই আমার নাতিকে হারাতে হলো। সাইম রেগেমেগে প্রচণ্ড এক হুঙ্কার দিয়ে বলল, নাজ, তোমাকে বললাম না ঘরে যেতে, কথা কানে যাচ্ছে না। সাইমের হুঙ্কারে আঁতকে উঠে সম্বিত ফিরে পেল নাজ। তার গলা পর্যন্ত কান্না এসে গেছে। এতগুলো মানুষকে চোখে জল দেখানো অর্থহীন। অশ্রু গোপন করার তাগিদে কিংবা সাইমের ভয় নাজ চলে গেল নিজেদের শোবার ঘরে। সাইম মায়ের দিকে তাকিয়ে করা গলায় বলল, এসবের মানে কি মা? কেন বললে এসব কথা? ওর মানসিক অবস্থার কথা একবারও চিন্তা করলে না? হাসনা বেগম আঁচল দিয়ে চোখের জল মুছতে মুছতে বললেন, কেবল তোর বউয়ের মানসিক অবস্থার কথাই চিন্তা করছিস। আর আমরা একবারও ভেবে দেখেছিস আমাদের মনের ওপর দিয়ে কি যাচ্ছে? তোর বাবা আর আমি কত স্বপ্ন দেখছিলাম। এতগুলো বছর পর অবশেষে দাদা দাদি হচ্ছি। মরার আগে অন্তত নাতির মুখটা দেখে যেতে পারবো। আমরা যখন সন্তান পেটে ধরেছিলাম তখন তো একবারও নিজেদের কথা ভাবিনি। ধ্যান জ্ঞান সবই ছিল সন্তান। কিন্তু বৌমা, তাকে ওই অবস্থাতেও ভার্সিটিতে যেতে হবে, টিউশনি করাতে হবে, বান্ধবীদের সঙ্গে আড্ডা দিতে হবে। শওকত সাহেব দীর্ঘশ্বাস ফেলে বলল, থামো তো তুমি। হায়াতমুত সব আল্লাহ পাকের হাতে। তার হুকুম ছাড়া এই পৃথিবীতে কেউ আসতে পারে না, পৃথিবী ছেড়ে কেউ যেতেও পারে না। বৌমা কি পারতো না আরেকটু সচেতন থাকতে? এভাবে মেরে ফেললো আমার নাতিকে। কথাটা শুনে সাইমের ধৈর্যের বাঁধ নিমিষেই ভেঙে গেল। রাগে থরথর করে কেঁপে উঠল তার সমস্ত শরীর, চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করল। রাগে দাঁতে দাঁত চেপে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলল, মেরে ফেললো মানে? কণাভীত গলায় বলল, ভাইয়া তুমি শান্ত হও না। না, আমি জানতে চাচ্ছি। মেরে ফেললো মানে? তোমার কি মনে হয় না আজ ইচ্ছা করেই? সাইম কথাটা শেষ করার আগেই হাসনা বেগম কাদো কাদো গলায় বলল, আমি তা বলতে চাইনি বাবা। তুই জানিস বৌমাকে কখনো আমি ছেলের বউ মনে করিনি, নিজের মেয়ের মতোই আদর যত্নে রেখেছি। তাই বলে কি শাসন করার অধিকার আমার নেই? একটা গর্ভবতী মেয়ে নিজের খেয়াল রাখবে না, ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াবে, এটা কেমন কথা? তুই জানিস, দুপুর বেলা তোদের পাশের বাড়ির মেয়েটা এসেছিল। বলল, কাল সকালেও বৌমার সঙ্গে ছাদে দেখা হয়েছিল, এর মধ্যে কি যে হয়ে গেল। তুই একবার ভেবে দেখ, অতগুলো সিঁড়ি বেয়ে ছাদে ওঠা একটা গর্ভবতী মেয়ের জন্যে কতটা ক্ষতিকর। ডান হাতের দুই আঙ্গুলে নিজের কপালে হাত বোলাতে লাগলো সায়েম। মাথার পেছনের দিকটায় ভোঁতা এক ধরনের যন্ত্রণা সেই গতকাল থেকে অনুভূত হচ্ছে। বিজ্ঞরা ঠিকই বলেন, মনের সঙ্গে শরীরের একটু গভীর সম্পর্ক রয়েছে। মন ভালো না থাকলে তার সুগভীর ছায়া শরীরের ওপরেও পড়ে। গতকাল থেকেই মনটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে। সেই ক্ষত সরাবার কোনো প্রয়াসও নেই সাইমের মধ্যে। থাকবে কি করে? একদিকে অনাগত সন্তানকে হারানোর যন্ত্রণা, অপরদিকে নাজের ভেঙে পড়া। ওই বাচ্চা মেয়েটা খুব সহজে ভেঙে পড়ে না, তবে যখন পড়ে সামলানো একেবারে দুঃসহ হয়ে পড়ে। মায়ের সঙ্গে কথোপকথন চালিয়ে যেতে আর ভালো লাগছে না। সায়ম তার ক্লান্ত পা দুটো বাড়ালো শোবার ঘরের উদ্দেশ্যে। পুরো ঘরটা অন্ধকারাচ্ছন্ন। বারান্দার দরজাটা খোলা বলে রাস্তার ল্যাম্পপোস্টের অতি ক্ষীণ এক চিলতে আলো এসে পড়েছে ঘরে। সেই আলোতেই সাইম খুঁজে বেড়াচ্ছে তার সবথেকে প্রিয় মানুষটাকে। কারো টেনে টেনে নিঃশ্বাস ফেলার শব্দ শোনা যাচ্ছে। কোথাও নাজকে খুঁজে না পেয়ে সাইম লক্ষ্য করল ঘরের একেবারে কোণে মেঝেতে বসে নিঃশব্দে কাঁদছে মেয়েটা। নিঃশব্দ কান্নারও আলাদা একটা সুর আছে। আলাদা একটা ব্যথা ঝনঝন করে বেজে ওঠে সেই কান্নায়। সাইম একটা জায়গাতেই স্থির হয়ে দাঁড়িয়ে রইল। বুঝতে পারছে না কি করবে, নাজকে সান্ত্বনা দিয়ে তার কান্না থামাতে উদ্যত হবে নাকি কাঁদতে দেবে এভাবেই। কান্না নাকি মানুষের কষ্টগুলো কমিয়ে দেয়।
বুকের বা পাশটা চিনচিনে এক ব্যথা অনুভব করছে সায়েম। এক সময়ে যে মেয়েটা অন্ধকারের ভয়ে তটস্থ হয়ে থাকত, সেই মেয়েটাই আজ অন্ধকারের কাছে মেলে ধরেছে নিজের সমস্ত দুঃখগুলো। সায়েম ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। এ বাড়ির সবথেকে বড় বারান্দাটা বসার ঘরের সঙ্গে। পুরনো আমলের রাজাবাদশাদের প্রাসাদে যেমন প্রকাণ্ড দোলনা থাকত, ঠিক তেমনই এক দোলনা ঝুলছে এখানে। সায়েম চিন্তিত ভঙ্গিতে গিয়ে বসে পড়ল দোলনার ওপরে। বারান্দাটা জুড়ে অসংখ্য দেশি ফুল আর পাতাবাহার গাছ, মেঝেতে টবে আর রেলিং থেকে ঝুলন্ত টবে। সবই নাজের নিজের হাতে করা। মেয়েটা চাওয়া খুব বেশি কিছু নয়। আর 10টা সাধারণ মেয়ের মতোই তার চাওয়া সুন্দর একটা সংসার, ভালোবাসার মানুষটার ছায়া, আর একটা সন্তান। নাজ মুখ ফুটে কখনো বলেনি, তবে সায়েম ঠিকই বুঝতে পারে বাচ্চাদের প্রতি তার টান কতটা গভীর। বাচ্চাদের মধ্যে গেলেই সকল বাঁধন ছেড়ে নিজেও ফিরে যায় শৈশবে। অন্যান্য প্রাপ্তবয়স্কদের মতো গুরুগম্ভীরতা ভুলে মেতে ওঠে খেলনাবাতি আর ধরাধরি খেলায়। অথচ এই মানুষটার সন্তানই চলে গেল। সায়েম পকেট থেকে বের করল সিগারেটের প্যাকেট আর লাইটার। নাজের বোকাকিতে এই বস্তু আজকাল খুব একটা ছোঁয়া হয় না। দিনে বড়জোর একটা। তবে টেনশনের সময়ে মানুষের জীবন স্বাভাবিক নিয়মে চলতে পারে না। সায়েম অত্যন্ত ঠান্ডা মাথার একটি ছেলে। যে কোনো কঠিন পরিস্থিতিতেও তার নার্ভ বিগড়ে যায় না। তবে আজ যাচ্ছে। অনবরত একটার পর একটা সিগারেট খেয়েই যাচ্ছে। ধূম্রজালে চারপাশ ঘোলাটে হয়ে এলেও তার মাথায় আসছে না কোনো সমাধান। কি করে সামাল দেবে সে এই কঠিন পরিস্থিতি? অবশ্য সামাল দেওয়ারও কিছু নেই। যা হওয়ার তা তো হয়েই গেছে। যে চলে গেছে তা কি আর কোনোদিন ফিরিয়ে আনা যাবে? মুহূর্তেই সাইমের চোখের সামনে ভেসে উঠল অনাগত সন্তানকে নিয়ে দেখা ওই রঙিন স্বপ্নগুলো। সে স্বপ্নে রহস্যময় এক বিকেলে সাইম আর নাজের হাত ধরে অচেনা কোনো প্রান্তরে হেঁটে বেড়াচ্ছে ছোট্ট এক দেবশিশু। এই স্বপ্নটা সম্ভব হওয়া এতটাই বেশি কঠিন ছিল। মাথার যন্ত্রণাটা আরো বেড়ে উঠল সাইমের। ওই স্বপ্নগুলোর কথা আপাতত মনে করতে চায় না সে। আগে নিজেকে সামলাতে হবে। সাইম যদি নিজেই ভেঙে পড়ে তাহলে নাজের চোখের জল মুছে দেবে কে? আচ্ছা, মেয়েটা কি এখনো কাঁদছে সেই আগের ভঙ্গিতে? সায়ম তড়িঘড়ি শোবার ঘরে ফিরে বাতি জ্বালিয়ে দিল। তার ধারণাই ঠিক। নাজ ঠিক একইভাবে বসে আছে মেঝেতে, একইভাবে অবিরাম ওই অশ্রুধারাগুলো ঝরে পড়ছে তার চোখ দুটো বেয়ে। সায়ম বসে পড়ল নাজের মুখোমুখি। হঠাৎ কারো উপস্থিতি টের পেয়ে হাঁটু থেকে মুখ তুলে তাকালো নাজ। সাইমের উদ্বিগ্ন মুখটা দেখে তার কান্না যেন কয়েকগুণ বেড়ে গেল। মেয়েটা এবার আর নিঃশব্দে কাঁদছে না, কাঁদছে ব্যথামিশ্রিত করুণা এক সুরে। নাজের এই কান্না যেন আরো একবার চুরমার করে দিল সাইমের ভেতরটা। তবুও শক্ত হাতে নিজেকে সামলে নিল। অতি যত্নে নাজকে আগলে ধরল বহুডোরে। সাইম কোমল স্বরে বলল, নাজ, এভাবে কাঁদে কেউ? নাজ প্রত্যুত্তরে কিছুই বলল না। সাইমের বুকে মাথা রেখে শুনল তার অস্থির হৃদয়ের ধুকপুক আর অনবরত গড়ালো অশ্রু। সাইম নাজের মাথায় হাত বোলাতে বোলাতে বলল, সব ঠিক হয়ে যাবে নাজ, সব ঠিক হয়ে যাবে। তুমি কেঁদো না তো। নাজ এবার মাথা তুলল সাইমের বুক থেকে। কিছু একটা বলার চেষ্টা করছে, তবে পারছে না। অবাধ্য অশ্রুগুলো বড্ড ব্যস্ত রাখছে তাকে। সাইম নাজের ডান গালে কোমল স্পর্শে একটা হাত রেখে বলল, এভাবে কাঁদে না নাজ। তুমি না সাহসী একটা মেয়ে। সাহসী মেয়েটা এভাবে কাঁদে। সুতির অনুরাগে নাজের চোখের জলগুলো মুছিয়ে দিয়ে সাইম বলল, সারাটা দিন কিছু খাওনি? হসপিটাল থেকে এসে ড্রেসটাও চেঞ্জ করনি? যাও, ফ্রেশ হয়ে এসো। আমি খাইয়ে দিচ্ছি। নাজ কোনো প্রকার প্রতিবাদ না করে বাধ্য মেয়ের মতো উঠে চলে গেল। বাধ্য মেয়ের মতো খেয়েও নিল। নাজকে এই মুহূর্তে যেই দেখবে, তার মনে হবে যেন মেয়েটার মধ্যে কোনো অনুভূতি নেই। অনুভূতিহীন কোনো যন্ত্রমানবী সে। খাওয়া শেষে নাজ চুপচাপ গিয়ে বসে রইল ওই ঘরটায়। তার বাবুর ঘরটায়। এই ঘরটা যার জন্যে সাজানো হলো, তারই থাকা হলো না। একবারের জন্যে দেখাও হলো না। কি হবে এখন এই ছোট্ট বিছানা আর দোলনা দিয়ে? কে খেলবে এই অসংখ্য খেলনাগুলো দিয়ে? সারা বাড়ির কোথাও নাজকে না পেয়ে খুঁজতে খুঁজতে সাইম চলে এলো এ ঘরটায়। নাজের মুখটার দিকে তাকানো যাচ্ছে না। পৃথিবীর সমস্ত দুঃখগুলো যেন আজ এসে ভর করেছে তার চোখে মুখে। সন্তান হারানোর যন্ত্রণা এমন কেন?
সাইম এসে নাজের পাশে বসতে বসতে বলল, সেই তখন থেকে লক্ষ্য করছি কেমন চুপচাপ হয়ে আছো। কথা বলছো না কেন আমার সাথে? নীরবতা ভঙ্গ করে নাজ ব্যথিত কণ্ঠে বলল, কোন মুখে কথা বলবো? সাইম সঙ্গে সঙ্গে বলল, নিজের মুখে বলবে। কি যে মনে করে আবারও হুহু করে কেঁদে উঠল নাজ। বাঁধভাঙা অশ্রু কিছুতেই তাকে রেহাই দিচ্ছে না আজ। সাইম পরম মমতায় এক হাতে তাকে জড়িয়ে ধরে বলল, নাজ, কাঁদে না নাজ, প্লিজ। তুমি তো জানোই তোমার কান্না আমি সহ্য করতে পারি না। প্লিজ নাজ, কাঁদে না। কান্না থামাবার কোনো প্রচেষ্টা না করেই নাজ বলল, আমি পারলাম না। পারলাম না আমার বাবুকে পৃথিবীতে আনতে। ও চলে গেল কেন বলতে পারো? আমাকে কি ও এতটাই খারাপ মা ভেবেছিল? তোমার এখানে কোনো দোষ নেই নাজ। সাইমের কথা শেষ হবার আগেই নাজ দৃঢ় গলায় বলে উঠল, সব দোষ আমার। ও বুঝতে পেরেছিল আমি খুব খারাপ মা হব। এর জন্যই আগেভাগে চলে গেছে। তাই না? তুমি নিজেকে দোষ দিচ্ছ কেন নাজ? তোমার কোনো দোষ নেই। জন্মমৃত্যু সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ চাননি তাই আমাদের বাবু আসেনি। আল্লাহ যেদিন চাইবেন সেদিনই আমাদের ঘর আলো করে ফুটফুটে একটা বাবু আসবে। দেখে নিও তুমি। জানো, আমার আশেপাশের সবাই বলে আমি নাকি খুব ভাগ্যবতী। দেশের সেরা ইউনিভার্সিটিতে পড়ালেখা করার সুযোগ, উজ্জ্বল একটা ভবিষ্যৎ, তার থেকেও ওপরে তোমার মতো একটা মানুষকে হাজবেন্ড হিসেবে পাওয়া। যে মানুষটা প্রতি মুহূর্তে আমাকে ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখে। জীবনযুদ্ধে চ্যাম্পিয়ন বলে মনে হতো নিজেকে। কিন্তু আজ আমি হেরে গেলাম সায়েম। জীবনযুদ্ধে কেউ চ্যাম্পিয়ন হতে পারে না। পরাজয় থেকেই তো জয়ের শুরু। না জবাক গলায় বলল, তুমি এত কিছুর পরেও আমার পক্ষে কথা বলছো কেন সায়াম? একবারের জন্যেও ইচ্ছা করছে না প্রচণ্ড এক ধমক দিয়ে বলতে, সব তোমার দোষ। তুমি আরেকটু কেয়ারফুল থাকলে এসব কিছুই হতো না। সায়েম নাসূচক মাথা নাড়ালো। এই যে এই ঘরটা, কত স্বপ্ন নিয়ে সাজিয়েছিলে এই ঘরটা। আমাদের বাবুর ঘর। আর আমি কি করলাম? তোমার সেই সব স্বপ্নগুলো ভেঙ্গে চুরমার করে দিলাম। আমার ওপরে বিন্দুমাত্র রাগ হচ্ছে না তোমার? তুমি আমার স্বপ্নগুলো ভাঙ্গনি, প্রকৃতি ভেঙেছে। ভাঙুক, একবার ভেঙে গেলে যে আর জোড়া লাগানো যাবে না তা তো নয়। এই ঘরটা এভাবেই থাকবে। একদিন ঠিকই আমাদের বাবু এখানে থাকবে। আর প্লিজ, নিজেকে দোষ দেওয়াটা এবার বন্ধ করো। ভালোবাসার মানুষটা পাশে থাকলে কঠিন পরিস্থিতিগুলোও কত সহজে পার করে দেওয়া যায় তাই না? আমরা এখানে এসেছি কেন? কিঞ্চিত বিরক্তি নিয়ে বলল নাজ। সাইম শান্ত ভঙ্গিতে বলল, জানি না। তোমার ডক্টর ফোন করে আসতে বললেন। কি যেন জরুরি কথা আছে। নাজ কঠিন গলায় বলল, তো জরুরি কথাটা ফোন বললেই তো হতো। শুধু শুধু ফোন নম্বর নিয়ে রেখেছে কেন? আহ, শান্ত হও নাজ। কয়েক মিনিটেরই তো ব্যাপার। নাজ অসহায় গলায় বলল, এই জায়গাটা আর অসহ্য লাগে সায়েম। কেমন যেন দমবন্ধ হয়ে। এখানেই তো ওর চেকআপের জন্যে আসতাম, আর এখানেই। কথাটা শেষ হবার আগেই নাজকে থামিয়ে দিয়ে সায়েম কোমল স্বরে বলল, হয়েছে। আর বলতে হবে না। সারাটা দিন শুধু মনমরা হয়ে থাকা। তোমাকে না বলেছি এখন থেকে রেগুলার ক্লাস করতে? ওই ঘটনার পর থেকে নিজেকে একেবারে ঘরবন্দি করে রেখেছ। এভাবে কি জীবন চলে? আমার ইচ্ছা করে না ক্লাসে যেতে। কি হবে লেখাপড়া করে? আমি তো নিজের সন্তানকেই বাঁচাতে পারলাম না। সায়েম সান্ত্বনা দিয়ে বলল, আবারও একই কথা। সত্যিটা মেনে নাও নাজ, প্লিজ। আল্লাহ চাইলে খুব শীঘ্রই আমরা বাবা মা হব, আমাদের কোল আলো করে ফুটফুটে একটা বাবু আসবে। নাজ কৌতূহলী গলায় বলল, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। আবার কি প্রশ্ন? আমার বাচ্চাকে আমি হারালাম কেন? ও পেটে আসার পর কি আমি খুব বাইরে বেরিয়েছে? মা কি তাহলে ঠিকই বলেন? আমি ছোটাছুটি করে বেরিয়েছি এর জন্যেই কি ও চলে গেল? মায়ের কথাগুলো সিরিয়াসলি নিয়ে মন খারাপ করো না। আমাদের মতো উনিই তো ভেঙ্গে পড়েছেন। শোনো নাজ, একটা মেয়ে প্রথমবারের মতো কনসিভ করলে মিসক্যারেজের একটা সম্ভাবনা থেকেই যায়। নাজ নিচু গলায় বলল, আমাদের ক্ষেত্রেই কেন সম্ভাবনাটা সত্যি হলো? সাইম ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বলল, হয়ে গেছে, আমাদের হাতে তো আর কিছুই নেই। তুমি এবার একটু স্বাভাবিক হও প্লিজ। নাজ কিছু একটা বলতে যাবে তার আগেই শোনা গেল ডক্টর রেহেনার অ্যাসিস্ট্যান্টের কণ্ঠস্বর, মিস্টার অ্যান্ড মিসেস চৌধুরী,
ম্যাডাম আপনাদের সঙ্গে দেখা করার জন্যে তৈরি। সাইম নাজের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে বিচিত্র এক হাসির আভাস নিয়ে বলল, চলুন মিসেস চৌধুরী, শুনি আসি আপনার ডক্টর কি বলে। অতিক্ষীণ এক হাসির রেখা ফুটে উঠল নাজের ঠোঁটের কোণেও। ভাগ্যিস মানুষটা এসেছিল তার জীবনে। জীবনের এই কঠিনতম সময়ে তার পাশে কেবল একটা মানুষই কাছে। সান্ত্বনা ছায়ায় ঘিরে রেখেছে, নানান অজুহাতে কষ্টগুলো ভুলিয়ে দিচ্ছে। ডক্টর রেহানার চেম্বারে এর আগেও বেশ কয়েকবার এসেছিল দুজনে। তবে প্রতিবারই চোখে চকচকে স্বপ্ন আর ঠোঁটে প্রচ্ছন্ন হাসি নিয়ে। তবে আজ সেসবের কিছুই নেই। বাবুটাও যে নেই। চেম্বারে ঢোকার পর থেকেই নাজের মাথার দুপাশের রগ দপদপ করে জ্বলে উঠছে। মনে পড়ে যাচ্ছে বাবুকে ঘিরে ডাক্তারের দেওয়া প্রতিটি পরামর্শগুলো। ডক্টর রেহানা পৃথিবীর সরলতম নারীদের একজন। খুব একটা মারপ্যাচ যে তার মস্তিষ্কে খেলে তার ছাপ চেহারাতেই ফুটে উঠেছে। নাজ আর সায়েম চেম্বারে আসার পর থেকেই অনবরত ঘামছেন তিনি। বারবার টিস্যু দিয়ে মুছছেন হাতের তালুতে জমে থাকার ঘামের বিন্দুগুলো। নাজের বিধ্বস্ত মুখটা দেখে ডক্টর রেহানা উদ্বিগ্ন গলায় বললেন, আপনি ঠিক আছেন তো মিসেস নাজনীন? নাজ স্বভাবসুলভ হেসে হ্যাসূচক মাথা নাড়ল। ডক্টর রেহানা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, 17 বছরের দীর্ঘ ক্যারিয়ার আমার। আমার এই হাত দুটো ধরে যে কত শিশু পৃথিবীতে এসেছে, তার হিসাব নেই। অসংখ্য বাবা মায়ের মুখে পৃথিবীর শ্রেষ্ঠ হাসি ফুটে উঠতে দেখেছি। সেই সাথে দেখেছি হাসিটা ফুটে ওঠার আগেই নিভে যাওয়ার কষ্ট। দুর্ভাগ্যবশত আপনাদের হাসিটা দেখা হলো না। ডক্টরের উচ্চারিত প্রতিটা বাক্যের সঙ্গে সঙ্গে নাজ যেন হারিয়ে যাচ্ছে অন্য একটা জগতে। যে জগতের পুরোটাই অন্ধকারাচ্ছন্ন। ব্যাপারটা বুঝতে পেরে পরিস্থিতি সহজ করার জন্যে সাইম বলল, আমরা বরং ওই বিষয়ে আর কথা না বলি। ডক্টর রেহানা ইতস্তত করে বললেন, জি অবশ্যই। আসলে আজ আপনাদের দুজনকে ডেকেছি বিশেষ একটা কারণে। আবার ঠিক বিশেষও বলা যায় না। সাইম চিন্তিত গলায় বলল, কোন ব্যাপারে ম্যাম? চাইলে যেদিন উনাকে হসপিটাল থেকে রিলিজ করে দেওয়া হলো সেদিনই বলতে পারতাম কথাটা। আসলে ওই সময়টায় আপনারা এতটাই ভেঙে পড়েছিলেন যে আর বলা হয়ে ওঠেনি। তবে অনেক ভেবে দেখলাম আর বেশি দেরি করা হলে মিসেস নাজনীনেরই ক্ষতি। সাইম উদ্বিগ্ন গলায় বলল, ওর ক্ষতি মানে? ম্যাম কি হয়েছে একটু ক্লিয়ারলি বলবেন প্লিজ। অবশ্যই। আসলে মিসক্যারেজের পর আমরা বেশ কিছু টেস্ট করি। টেস্টের রিপোর্টগুলো আপনাকে দেওয়া হয়েছিল। তবে একটা টেস্টের রিপোর্ট আমি নিজের কাছেই রেখে দিয়েছিলাম। কোন টেস্ট? একটা আল্ট্রাসাউন্ড। আমরা কয়েকজন ডক্টর মিলে ওই আল্ট্রাসোনোগ্রাফিটা অনেক অ্যানালাইসিস করেছি। সাইম ব্যাকুল হয়ে বলল, আপনি প্লিজ ধোঁয়াশা না করে বলুন কিসের আল্ট্রাসাউন্ড? আর সবাই মিলে অ্যানালাইসিস করারই বাকি আছে। ডক্টর রেহানা প্রায় অনেকটা সময় চুপ করে থেকে বললেন, আপনার স্ত্রীর দুটো ওভারিতেই সিস্ট পাওয়া গেছে, এন্ডোমেট্রিওসিস। সাধারণত প্রেগন্যান্সির 8 সপ্তাহ পার হলেই আমি আল্ট্রাসোনোগ্রাফি করানোর পরামর্শ দিই। উনার 8 সপ্তাহ আসার আগেই মিসক্যারেজটা হয়ে যায় বলে ধরতে পারিনি। ভয়ঙ্কর বিস্ময় একে অপরের দিকে তাকালো নাজ এবং সায়েম। সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। দুজনে কথাগুলো ঠিকই বুঝতে পারছে, কিন্তু মনে হচ্ছে যেন কিছুই বোঝেনি। ডক্টরের কথাগুলো কি আসলেই সত্যি? এও কি সম্ভব? চোখ মুখে একরাশ প্রশ্ন নিয়ে আবারও তার দিকে তাকালো দুজনে। আরও কিছু শোনার আশায়। কি প্রশ্ন করবে তারা জানে না, তবে এতটুকু জানে রেহানার কাছ থেকে আরও কিছু জানার বাকি আছে তাদের। আমরা ডক্টরের টিম মিলে দীর্ঘ মিটিং চালিয়েছি। যেহেতু উনার কম বয়স তাই অনেক চেষ্টা করেছি অন্য কোনো উপায় খুঁজে বের করার। কিন্তু সিস্টগুলো দিন দিন ভয়ঙ্কর আকার ধারণ করছে। সাধারণত 5 সেন্টিমিটারের চেয়ে কম আকারের সিস্টের ক্ষেত্রে অপারেশন ছাড়াও চিকিৎসার একটা চেষ্টা করে থাকি। কিন্তু আপনার সিস্টটা তার থেকে অনেক বেশি বড়। সাইম লক্ষ্য করল কেমন এক ঘোরের জগতে হারিয়ে অদ্ভুতভাবে কেঁপে উঠেছে নাজ। তার হাত পায়ের এই কম্পন যেন শক্তিশালী কোনো ভূমিকম্পকেও হার মানাবে। চোখ মুখ রক্তশূন্য হয়ে উঠেছে। সাইম শক্ত করে নাজের বাম হাতটা চেপে ধরল। আকস্মিক এই স্পর্শে বিন্দুমাত্র ভাবান্তর হলো না নাজের। এখনো মেয়েটা হারিয়ে আছে কোথায় যেন। ক্ষণিকের নীরবতা ভঙ্গ করে সাইম অস্পষ্ট গলায় বলল, তাহলে এখন
ডক্টর রেহানা পরিষ্কার গলায় থেমে থেমে বললেন, আই অ্যাম সরি, অপারেশন ছাড়া আমাদের কাছে আর কোনো পথ খোলা নেই। অপারেশনের মাধ্যমে উনার ওভারি এবং ইউটেরাস বাদ দিতে হবে। মুহূর্তেই ঘোরের জগৎ থেকে ফিরে এলো নাজ। কম্পিত স্বরে বলল, তার মানে আমি আর কখনো মা হতে পারবো না? ডক্টর রেহানা চুপ করে রইলেন। নীরবতাই মাঝে মাঝে সরবতার অভাব পূরণ করে দেয়। নাজ চোখ দুটো নিমিষেই ভর্তি হয়ে গেল অবাধ্য অশ্রুগুলোর দ্বারা। মেয়েটা কিছু একটা বলতে চাইছে, কিন্তু বলতে পারছে না। কিছু একটা করতে চাইছে, কিন্তু করতে পারছে না। হঠাৎই যেন মনে করে চেয়ার ছেড়ে উঠে ছুটে বেরিয়ে গেল চেম্বার থেকে। নাজের বেরিয়ে যাওয়ায় তখনও কোনো প্রকার ভাবান্তর হয়নি সাইমের মাঝে। সেই তখন থেকে থ হয়ে বসে আছে ছেলেটা। হাত পা কেমন যেন আশার হয়ে আসছে। হৃদস্পন্দন অস্বাভাবিক গতিতে বেড়ে যাচ্ছে। এসব কি হচ্ছে তাদের জীবনে? একের পর এক দুর্যোগের কালো মেঘ কেন এসে নামছে তাদের জীবনে? কিসের শাস্তি দিচ্ছেন সৃষ্টিকর্তা তাদের? কি করে সামলাবে সাইম নিজেকে? তার থেকেও বড় কথা, কি করে সামলাবে নাজকে? নাজের কথা মনে আসতেই সংবিত ফিরে পেল সাইম। মেয়েটা হুট করে কোথায় গেল? আশেপাশে তো কোথাও নেই। ডক্টর বললেন কয়েক সেকেন্ড আগেই বেরিয়ে গেছে নাজ। আর এক মুহূর্ত অপেক্ষা না করে সঙ্গে সঙ্গে চেম্বার থেকে বেরিয়ে গেল সাইমও। আশপাশে বিশাল ওয়েটিং এরিয়া। অসংখ্য মানুষ প্রতীক্ষমান হয়ে বসে আছেন তাদের কাঙ্ক্ষিত ডাক্তারের জন্যে। চারিদিকে এত মানুষ অথচ নাজকে কোথাও দেখা যাচ্ছে না। প্রচণ্ড দিশেহারা বলে মনে হচ্ছে নিজেকে। কি করবে কিছুই বুঝতে পারছে না। কি অনুভব করবে তাও বুঝতে পারছে না। বুঝবে কি করে? প্রকৃতি তো এর থেকে বেশি কঠিন পরিস্থিতিতে কখনো এনে ফেলেনি তাকে। হঠাৎ কানে ভেসে এলো ডক্টর রেহেনার অ্যাসিস্ট্যান্টের কণ্ঠস্বর, স্যার, আপনার ওয়াইফকে দেখলাম ছুটে সিঁড়ি বেয়ে নিচে চলে যেতে। সব ঠিক আছে তো? সব যে ঠিক নেই তা বলার অবকাশ আর পেল না সায়াম। তড়িৎ গতিতে পা বাড়ালো সিঁড়ির দিকে। নিচতলাটা তন্ন তন্ন করে খুঁজল, নাজ কোথাও নেই। তবে কি একা একা বাড়ি ফিরে গেল মেয়েটা? শরীর আর মনের যে অবস্থা, তাতে করে একা একা বাড়ি ফিরে যাওয়া তো নাজের পক্ষে অসম্ভব। কি করবে সাইম? কিছুই বুঝতে পারছে না। হঠাৎ মনে পড়ল হসপিটালের বেজমেন্টের গ্যারেজে তাদের গাড়িটা পার্ক করা আছে। নাজ সেখানে যায়নি তো? সাইম ছুটে গেল গ্যারেজের উদ্দেশ্যে। সাইমের ধারণাই সত্যি হলো। ক্ষীণ আলোয় ঘেরা বিশাল গ্যারেজটার এক কোণে মেঝেতে গুটিসুটি মেরে বসে আছে নাজ। দীর্ঘ খোঁজাখুঁজি শেষে মেয়েটাকে পেয়েও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারল না সাইম। নাজকে এক নজর দেখতেই বুকটা ধক করে কেঁপে উঠল। মেয়েটা কেঁদে আর্তনাদ করছে না। কেমন স্থির হয়ে বসে একদৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে আছে। কষ্ট পেতে পেতে ব্যথাহীন হয়ে গেছে তার হৃদয়টা। যে কোনো অসহনীয় ব্যথাকেও সহ্যাতীত মনে হয় না এখন আর। ভাবনা চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলেছে নাজ। মস্তিষ্কে নিস্তব্ধ এক শূন্যতা বিরাজ করছে কেবল। নাজ দ্রুত পায়ে এগিয়ে গেল নাজের দিকে। তার সামনে হাঁটু গেড়ে বসে পড়তে পড়তে উদ্বিগ্ন গলায় বলল, নাজ, এখানে এসে বসে আছো কেন? তোমাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি আমি। নাজ শান্ত কিন্তু ভয়ঙ্কর বিষাদমাখা কণ্ঠে বলল, কেন খুঁজছিলে? সাইম অসহায় গলায় বলল, কেন খুঁজছিলাম মানে? কি বলছো এসব নাজ? নাজ অস্থির গলায় বলল, তুমি শুনতে পাওনি উনি কি বললেন? আমি আর কোনোদিন মা হতে পারবো না সাইম। সাইম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমি জানি তোমার কষ্ট হচ্ছে নাজ। আমারও তো কষ্ট হচ্ছে। কিন্তু এভাবে ভেঙে পড়লে চলবে বলো? সব ঠিক হয়ে যাবে। আমি আছি তো। নাজ বিলাপের সুরে বলল, কিচ্ছু ঠিক হবে না। আমাকে কেউ কোনোদিন মা ডাকবে না। আমি কোনোদিনও পারবো না তোমাকে বাবার ডাক শোনাতে। নাজের কণ্ঠস্বরে ভয়াবহ এক অস্বাভাবিকতা লক্ষ্য করল সায়েম। মেয়েটার অস্তিত্ব এ জগতে আর অবশিষ্ট নেই। শোকে আচ্ছন্ন এক জগতে আটকে গেছে তার সমস্ত অন্তরাত্মা। নাজ। নাজ বিড়বিড় করে বলল, আমাকে কেউ কোনোদিন মা ডাকবে না সায়েম। কোনোদিনও না। কথাগুলো বলতে বলতেই জ্ঞান হারিয়ে নাজ লুটিয়ে পড়ল সাইমের বুকে। কয়েকটা মুহূর্ত নাজকে আঁকড়ে ধরে স্তম্ভিত হয়ে বসে রইল সাইম। এই ভয়ানক বিপদ থেকে কি করে উদ্ধার করবে সে মেয়েটাকে? অন্ধকার ঘরে গলা পর্যন্ত চাদর টেনে শুয়ে আছে নাজ। বিকেলের দিকে দুচোখ জুড়ে রাজ্যের ঘুম নেমে এসেছিল। দিনের আলোয় ঘুমিয়ে রাতে উঠলে মনে কেমন যেন একটা শূন্যতার অনুভূতির সৃষ্টি হয়।
শূন্যতার অনুভূতি অবশ্য আজকাল নাজের প্রতিদিনের সঙ্গী। একটা মানুষ উঠতে বসতে স্বাভাবিক থাকার চেষ্টা করছে, অথচ একরাশ শূন্যতা সারাটাক্ষণ ঘিরে রাখছে তাকে। সপ্তাহখানেক হলো নাজের অপারেশন হয়েছে। হাসপাতালে বেশি দিন থাকতে হয়নি, 7 দিন থাকার পরই ওরা ছেড়ে দিয়েছে। এই পুরোটা সময় সর্বক্ষণ নাজের পাশে ছিল সায়েম। সুদৃঢ় কোনো আঠার মতো লেগে ছিল তার সঙ্গে। নাজ যতবারই কেঁদে আকুল হয়েছে, ততবারই তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছে সায়েম। নাজ যতবারই বিরক্ত গলায় বলেছে, আমাকে একা থাকতে দাও সায়েম। সেই কথাটাকে তাচ্ছিল্য করে ঠিক ততবারই সায়েম বলেছে, কেন একা থাকতে দেব? সব সময় তোমার পাশে থাকবো। মানুষটার এত আদর, এত ভালোবাসা, তবুও কেন এই শূন্যতার অনুভূতি নাজের মাঝে? কারণটা অবশ্য তার অজানা নয়। প্রকৃতি এই পৃথিবীতে নারীদের এক অলৌকিক ক্ষমতা দিয়ে পাঠায়। নতুন একটা প্রাণকে তার মাঝে বাড়িয়ে তোলার ক্ষমতা, সেই প্রাণটাকে পৃথিবীতে নিয়ে আসার ক্ষমতা। যে প্রাণের অস্তিত্বই আগে ছিল না, নারীরা সেই প্রাণটা পৃথিবীতে নিয়ে আসে। এটা ক্ষমতা অলৌকিক নয় তো কি? তবে নিষ্ঠুর প্রকৃতি ক্ষমতা দেওয়ার পাশাপাশি আবার কারো কারো কাছ থেকে সেই ক্ষমতা ছিনিয়েও নেয়। নাজ সেই হতভাগাদের একজন। আচ্ছা, তার সঙ্গেই কেন এমনটা হলো? এই স্বল্পদৈর্ঘ্যের জীবনে গুরুতর কোনো পাপ করেছে বলে তো মনে পড়ে না। তবে নাজের সঙ্গেই কেন? এমন বহু হৃদয়হীনা মায়ের পরিচয় পাওয়া গেছে, যারা সন্তানকে নিজের বলে স্বীকারই করে নেয়নি কখনো। মা বেঁচে থাকতেও সন্তান বড় হচ্ছে রাস্তায় রাস্তায়। এমন ঘটনা তো পুরনো কিছু নয়, রোজই ঘটছে। প্রকৃতি তবুও ওই হৃদয়হীনা মায়েদের মা হওয়ার সুযোগ দিয়েছে। অথচ যে মেয়েটা ব্যাকুল হয়ে আছে শুধু একটাবার ওই মা ডাকটা শোনার জন্যে, তার বেলায় কেড়ে নিল সমস্ত অধিকার। হুট করে বেজে উঠল নাজের ফোনের রিংটোন। এই সামান্য শব্দটুকুতেই ঝনঝন করে উঠল তার ব্রহ্মতালু। আজকাল কোনো কিছুই আর সহ্য হয় না, সবকিছুর ওপরেই যেন তিক্ততা জমে গেছে। বিরক্তি নিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকালো নাজ। মায়ের নামটা ভেসে উঠেছে। জীবনে এত বড় একটা ঘটনা ঘটে গেল, অথচ নিজের মাকে কিছুই জানানো হয়নি। আয়েশা বেগমের ফোন গত কয়েকদিন ধরেই আসছে। নাজ কোনোবারই রিসিভ করেনি। রিসিভ করে কি বা হবে? ফোনের অপর প্রান্ত থেকে দু ফোঁটা অশ্রু গড়ানো আর নাজের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্নতা প্রকাশ ছাড়া আর কিছুই করার সাধ্য নেই আয়েশা বেগমের। তবুও কি যেন মনে করে ফোনটা রিসিভ করল নাজ। শোনা গেল আয়েশা বেগমের উদ্বিগ্ন এবং উত্তেজিত কণ্ঠ, নাজ, কি সমস্যা তোর? দিনের পর দিন ফোন করে যাচ্ছি, ফোন ধরছিস না কেন? নাজ ক্লান্ত গলায় বলল, কিছু বলবে মা? এসব কি শুনছি আমি নাজ? তুই নাকি কোনোদিন মা হতে পারবি না? নাজ হাই তুলতে তুলতে বলল, ঠিকই শুনেছ। আয়েশা বেগম কাঁদো কাঁদো গলায় বললেন, হায় আল্লাহ! এসব কি বলছিস তুই নাজ? এটা কিভাবে সম্ভব? নাজ কঠিন গলায় বলল, মা শোনো, তোমার কাঁদতে হলে ফোনটা কেটে কাঁদো। তোমার কান্না শুনতে ইচ্ছা করছে না। নাজ, মা সত্যি করে বল তো কি হয়েছে? আজ সকালে হাসনা ভাবিকে ফোন করে জিজ্ঞেস করলাম, তিনিও পরিষ্কার করে কিছু বললেন না। ওখানে কি হচ্ছে মা, বল না আমাকে। নাজ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমার ওভারিতে একটা সিস্ট পাওয়া গিয়েছিল। বিশাল আকারের সিস্ট। ওই সিস্ট নিয়ে বেঁচে থাকা আর জীবন মৃত্যুর মাঝামাঝি দাঁড়িয়ে থাকা একই কথা। তাই ডাক্তাররা অপারেশন করে আমার দুটো ওভারি ফেলে দিয়েছে। আয়েশা বেগম কান্নাজৃত কণ্ঠে বললেন, মানে কি এসবের নাজ? কি করে হলো এসব? নাজ কিছুই বলল না, নিশ্চুপ দৃষ্টিতে তাকিয়ে রইল সিলিং ফ্যানের ঘূর্ণনের দিকে। এত বড় একটা সর্বনাশ হয়ে গেল, আর তোরা আমাকে কিচ্ছু জানালি না। আমি কি এতটাই পর হয়ে গেলাম? নাজ ফিকে গলায় বলল, সুখবর যেহেতু না তাই লাফিয়ে পড়ে বলারও কিছু নেই। ধীরে সুস্থে বলতাম, এখন তোর কি হবে মা? বাচ্চা জন্ম দিতে না পারা মেয়েদের জীবনটাই তো শেষ হয়ে যায়। শ্বশুর শাশুড়ি, স্বামী কেউই আর আগের মতো ভালোবাসে না। নাজ অন্যরকম গলায় বলল, বাসে না তাই না। কিছুটা সময় চুপ করে থেকে আয়েশা বেগম বললেন, নাজ, তুই কোনো চিন্তা করিস না। আমাদের এখানে এক কবিরাজ আছে বুঝলি। সর্দার বাড়ির বউটার দীর্ঘদিন বাচ্চা কাচ্চা হচ্ছিল না। কবিরাজের এক ঝাড়াতেই কাজ হলো। পরের মাসেই ওই বউটার পেটে বাচ্চা আসলো।
দাঁড়া, তোকে ওনার কাছে নিয়ে যাব। রেগেমেগে তীক্ষ্ণ গলায় নাজ বলল, কি যা তা বলছো মা? ওভারি না থাকলে বাচ্চা আসবে কি করে? হওয়ায় ভেসে ভেসে। অপর প্রান্ত থেকে মায়ের উত্তরের অপেক্ষা না করে ফোনটা কেটে দিল নাজ। মাথায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে তার। যন্ত্রণাটা বড়ই অদ্ভুত, মনে হচ্ছে কেউ যেন হাজারখানেক সূচালো সুই একসঙ্গে গেঁথে দিচ্ছে তার মস্তিষ্কের ভেতরে। নাচ কাঁদতে চাইছে, চিৎকার করে কাঁদতে চাইছে, কিন্তু অশ্রুগুলো ভেতরে জমাট বেঁধে রয়েছে, বাইরে আসতে চাইছে না। আশেপাশের মানুষগুলোকে আজকাল বড্ড অসহ্য লাগে তার। চেনা জানা কাছের মানুষগুলো হুট করে বদলে গেল। সকলের মনে হয় না যেমন একটা মেয়ে যে কোনোদিন মা হতে পারে না। অথচ সকলে এটা ভুলে যায়, মা হতে না পারলেও নাজ একটা মানুষ। সেও অনুভব করতে পারে, তারও কষ্ট হয়। আজ দুপুরের ঘটনা। ঘরজুড়ে হাঁটাহাঁটি করছিল নাজ। শ্বশুর শাশুড়ির ঘরের সামনে দিয়ে যাচ্ছিল, তখনই কানে ভেসে আসে তাদের মধ্যকার কথোপকথন। আড়ি পেতে কথা শোনা নাজের স্বভাবে নেই। তবুও এবার আর নিজেকে আটকে রাখতে পারল না। হাসনা বেগম বিলাপের সুরে বললেন, কপাল খারাপ বুঝলে, কপাল খারাপ হলে এমনটাই তো হবে। আশেপাশে কত মানুষের মুখে সুখবর শুনি। আমাদের বেলায়ও সুখবর এলো, আবার সেটা দুঃসংবাদও হয়ে গেল। আর নাকি কোনোদিনও সুখবর আসবে না। শওকত সাহেব শান্ত গলায় বললেন, আহ, থামো এবার তুমি। কেন থামবো? সায়েমকে বারবার বলেছিলাম, নিজের পছন্দে বিয়ে করিস না। অল্পবয়সী মেয়েদের নানান সমস্যা থাকে। শুনলো আমার কথা। সেই কবেকার কথা টেনে এনে বিলাপ করছো তুমি। এখন কি আর এসব বলে লাভ আছে? একটাবার যদি ছেলেটা আমার কথা শুনতো, আজ আমরাও দাদা দাদি হতে পারতাম। আমার কপালটাই খারাপ। চোখের সামনে ছেলেটাকে একটা বন্ধা মেয়ের সঙ্গে সংসার করতে দেখছি, অথচ কিছুই করতে পারছি না। বন্ধা। সেই থেকে অনবরত শব্দটা ঝনঝন করে কানে বেজে যাচ্ছে নাজের দু কানে। আসলেই তো, সুস্থ স্বাভাবিক একটা মানুষ থেকে হুট করে সে পরিণত হলো বন্ধায়। সন্তান জন্ম দেওয়ার আগ পর্যন্ত নাকি একটা মেয়ের জীবন পূর্ণতাই পায় না। তাহলে নাজের জীবনটার কি হবে? তার জীবনটা তো তাহলে আমৃত্যু অপূর্ণই থেকে যাবে। আচ্ছা, সায়েম তাকে সহ্য করে কি করে? তার প্রতি কি কোনো প্রকার বিরক্তি, রাগ বা ঘৃণা জন্মায় না সাইমের? ভেতরে ভেতরে ছেলেটাও তো জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। মুখ ফুটে কিছু বলে না, সুদক্ষ অভিনেতার মতো নিজের কষ্টগুলোকে আড়াল করে রাখে, যাতে নাজ কষ্ট না পায়। অভিনয় খুঁত না থাকলেও সাইমের চোখ দুটোতে ঠিকই প্রকাশ পায় ভেতরকার কষ্টগুলো। নাজ স্পষ্ট দেখতে পায়, নিজের প্রতি প্রচণ্ড রাগ হচ্ছে, অসম্ভব ঘৃণা হচ্ছে নিজেকে। নাজ কি করে পারল ওই মানুষটা কষ্ট দিতে? এই পৃথিবীর এক বিন্দু কষ্টও কি ওই মানুষটার প্রাপ্য? একটা সময়ে হয়তো অন্যান্য সকলের মতো সাইমের তার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। তাকে আগের মতো আর ভালোবাসবে না। কে জানে, হয়তো এখনই বাসে না। একটা সময়ে নাজের প্রতি বিতৃষ্ণা জন্মে যাবে তার, আর সহ্য হবে না তাকে। এমন দিন যদি সত্যি আসে তাহলে কি করবে নাজ? সহ্য করতে পারবে তার ভালোবাসার মানুষটার অবহেলা? হঠাৎই কে যেন ঘরের বাতিগুলো জ্বালিয়ে দিল। সেই কেউ একজনটা নাজের আর কেউ নয়, নাজের মস্তিষ্ক জুড়ে বিচরণ করতে থাকা মানুষটাই সায়েম। সায়েম আজ দীর্ঘ 10 দিন পর অফিসে গিয়েছিল। এই 10 দিনের মনটার ওপর দিয়ে যে কালবৈশাখীর ঝড় বয়ে গেছে, তাতে আর কাজের কথা মাথাতেও আসেনি। সায়েম প্রথমে অন্ধকারে ঘেরা ঘর দেখে মনে করেছিল নাজ ঘুমাচ্ছে। তবে ধীর পায়ে তার কাছে এগিয়ে যেতেই দেখল মেয়েটার চোখ দুটো খোলা। তার স্থির দৃষ্টি যে কোথায় আটকে আছে ঠিক বোঝা যাচ্ছে না। সায়েম কোমল স্বরে বলল, নাজ, ঘর অন্ধকার করে বসে ছিলে কেন? ঘুমিয়ে পড়েছিলে? নাজ অস্পষ্ট গলায় বলল, হো। সায়েম বিছানায় নাজের মাথার কাছে বসে পড়ল। একটা হাত তার কপালে রাখতেই শিউরে উঠল। তীব্র জ্বরে মেয়েটার গা পুড়ে যাচ্ছে। কি আশ্চর্য! এত জ্বর এলো কি করে? সায়েম উদ্বিগ্ন গলায় বলল, এত জ্বর এসেছে তার তুমি চুপচাপ শুয়ে আছো। ওষুধও নিশ্চয়ই খাওনি। নাজ নাসূচক মাথা নাড়ল। সাইম মিনতির স্বরে বলল, এমন করলে কি করে চলবে নাজ? দিন দিন আরো অসুস্থ হয়ে পড়বে তো। নিজেকে এত কষ্ট দেওয়ার কোনো মানে আছে? অন্তত আমার জন্যে হলেও প্লিজ নিজেকে কষ্ট দেওয়াটা বন্ধ করো।
প্রবল এক অচেনা ঘোরে ডুবে নাজ ক্ষীণ গলায় বলল, একটা কথা জিজ্ঞেস করি। কি? তুমি আমাকে বিয়ে করতে গেলে কেন বলো তো? সাইম ভ্রুযুগল কিছুটা কুঁচকে বলল, এসব প্রশ্নের মানে কি নাজ? নাজ উঠে বসতে বসতে আক্ষেপের স্বরে বলল, কি দরকার ছিল ভালো মানুষই করে ওই গ্রাম্য অসহায় মেয়েটাকে বিয়ে করার? পচে মরতাম আমি ওখানে। কি দরকার ছিল আমাকে এত সুন্দর একটা জীবন দেওয়ার, এত ভালোবাসা দেওয়ার? বিনিময়ে কি দিতে পারলাম আমি তোমাকে? সাইম বিড়বিড় করে বলল, তোমার বাজে কথাগুলো বন্ধ করো নাজ। নাজ ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল, তুমি বুঝতে পারছো না তাই না? আমাদের কখনো বাবু হবে না সায়াম। আমি কখনো মা হতে পারবো না। শুধুমাত্র আমার জন্যে তোমাকে কেউ বাবা ডাকবে না। সাইম তীক্ষ্ণ গলায় বলল, তোমার দোষটা কোথায় এখানে? একটু ভেবে দেখো তো নিজের কোনো দোষ পাও কিনা। ভাগ্যে নেই তাই কোনোদিন আমাদের সন্তান আসবে না। এখানে তোমার তো কোনো দোষ নেই নাজ। নাজ থেমে থেমে বলল, আমাদের না, আমার ভাগ্যে নেই। মানে? তোমাকে একটা বুদ্ধি দিই। তুমি না আমাকে ছেড়ে দাও। নাজ করা গলায় বলল, কি বললে তুমি? নাজ কম্পিত স্বরে বলল, আমি তো কোনোদিনও তোমাকে বাবার ডাক শোনাতে পারবো না, কখনো হাসি ফোটাতে পারবো না তোমার মুখে। আমার সঙ্গে থেকে লাভটা কি? প্রচণ্ড ক্রোধে হুঙ্কার দিয়ে সাইম বলল, আর কোনোদিন যদি এমন কথা শুনি থাপ্পড় দিয়ে সবগুলো দাঁত ফেলে দিব। সাহস কি করে হয় আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতে? আনমনেই দুয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল নাজের দুই গাল বেয়ে। রাগটাগ ভুলে মুহূর্তেই মেয়েটাকে বুকে জড়িয়ে নিল সায়েম। শান্ত গলায় বলল, সরি নাজ, সরি। আর কেঁদো না তো। আমার দিকে তাকাও। নাজ সাইমের বুক থেকে মাথা তুলে অশ্রুসিক্ত ওই দুই নয়নে তাকালো তার দিকে। সাইম অতি যত্নে তার চোখের জলগুলো মুছিয়ে দিতে দিতে বলল, কে ঢোকাচ্ছে তোমার মাথায় এসব কথা? আমার মুখে কখনো হাসি ফোটাতে পারবে না মানে? তুমিই তো আমার হাসির একমাত্র কারণ। নাজ কাঁদো কাঁদো গলায় বলল, কেউ আমাকে সহ্য করতে পারে না সায়েম। সবাই আমাকে ঘৃণা করে। দীর্ঘশ্বাস ফেলে কয়েক মুহূর্ত চুপ করে রইল সায়েম। তার বুঝতে বাকি রইল না কারা তার মাথায় ঢোকাচ্ছে এসব। নাজের কপালে নিজের শীতল ঠোঁটের দৃঢ় স্পর্শ এঁকে সায়েম বলল, বললেই হলো। তোমার মতো চমৎকার একটা মেয়েকে কেউ ঘৃণা করতে পারে নাকি? আর কাঁদে না নাজ। আমি তো আছি। যা হবার আমরা একসাথে ফেস করব। ভালোবাসা জিনিসটা এমনই। যতই প্রতিকূলতা আসুক না কেন, ভালোবাসার মানুষটার দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়ার ক্ষমতা প্রকৃতি কাউকে দেয়নি। প্রতিটি মানুষের মনের মাঝে সুপ্রশস্ত একটা জগৎ থাকে। সাইমের সেই জগৎটা জুড়ে কেবল একটা মানুষেরই বিচরণ। সেই মানুষটার কাছ থেকে কি করে মুখ ফিরিয়ে নেয় সে? শুধুমাত্র নাজের জন্যে পৃথিবী শুদ্ধ সকল মানুষের সঙ্গে লড়াই করতে দ্বিধা নেই তার। শুধুমাত্র নাজের জন্যে সে প্রস্তুত যেকোনো অসাধ্যকে সাধন করতে। যার বুকের ঠিক মাঝখানটায় এই মেয়েটার বসবাস, সে কি পারে তার কষ্টগুলোকে সহ্য করতে? মাঝে মাঝে ইচ্ছা হয় জাদুর কোনো ছড়ি দিয়ে নাজের সকল কষ্টগুলোকে দূর করে দিতে। তবে সমস্যা একটাই। জীবনটা কোনো রূপকথার গল্প নয়, এখানে জাদুর ছড়িও নেই, চাইলেই কষ্টগুলোকে দূর করার উপায়ও নেই। নিজ হাতে নাজকে খাইয়ে দিল সায়েম। প্রেসক্রিপশন মিলিয়ে সবগুলো ওষুধও খাওয়ালো। নাজের মাথায় খানিকক্ষণ হাত বোলাতেই মেয়েটা ঘুমের রাজ্যে তলিয়ে গেল। গভীর রাত পর্যন্ত জেগে রইল সায়েম। তাকিয়ে রইল নাজের ঘুমন্ত মায়ভরা মুখটার দিকে। সকাল সকাল সাইমের ঘুম ভাঙল কণার ডাকে। ছোটবেলা থেকেই কণার এই এক বদভ্যাস। কারণে অকারণে সকাল সকাল সাইমের ঘুমের 12টা বাজানো। আজও তার ব্যতিক্রম হলো না। কণা ব্যাকুল কণ্ঠে ডাকল, ভাইয়া, ভাইয়া তাড়াতাড়ি ওঠো। কণার ব্যাকুল ডাকে যদিও সাইমের ঘুমে কোনো ব্যাঘাত ঘটল না। সেই আগের ভঙ্গিতেই ঘুমিয়ে রইল ছেলেটা। ভাইয়া। সাইম এবার ঘুমোজোরানো কণ্ঠে বলল, ওফ, কি হয়েছে? কণা ব্যস্ত গলায় বলল, ওঠো না প্লিজ। সাইম উঠে বসতে বসতে বিরক্ত গলায় বলল, কি হয়েছে? চেঁচাচ্ছিস কেন ষাঁড়ের মতো? কণা চিন্তিত গলায় বলল, ভাইয়া নাজ বাসায় নেই। কোথায় গেছে? আমি কি করে বলবো কোথায় গেছে? আমি আর মা তো সেই ভোর বেলা উঠেছি। ভেবেছিলাম নাজ বোধ হয় ঘুমাচ্ছে তাই আর ডাকিনি। কিন্তু যেই না 8টা বেজে গেল আমার সন্দেহ হলো। এতক্ষণে তো নাজের উঠে যাওয়ার কথা। এ ঘরে এসে দেখি দরজার লোক খোলা, আর নাজ ভেতরে নেই।
সায়েম হাই তুলতে তুলতে বলল, গেছে হয়তো পাশের বাসায়। কোথাও নেই ভাইয়া। আশেপাশের সবগুলো ফ্ল্যাটে খোঁজ নিয়ে দেখেছি। ছাদেও গিয়েছিলাম। নাজ কোথাও নেই। সাইম ভ্রু কুঁচকে বলল, কি আশ্চর্য! একটা মানুষ বাইরে যেতে পারে না। ফোন করেছিস ওকে? কণা ইতস্তত করে বলল, না আসলে। সাইম বালিশের নিচ থেকে ফোনটা হতে নিতে নিতে বলল, কণা তুই না সেই গাধাই রয়ে গেলি। দুনিয়ার সব জায়গায় খুঁজেছিস অথচ একটা ফোন করলেই যে কাজ হয় তা আর মাথায় আসেনি। নাজের নম্বরে ডায়াল করে দুটো রিং বাজতেই চমকে উঠল সাইম। কারণ নাজের ফোনের রিংটোন শোনা যাচ্ছে। ওই তো, খাটের পাশে থাকা সাইড টেবিলে তার ফোনটা দেখাও যাচ্ছে। কি আশ্চর্য! মেয়েটা বাইরে গেছে অথচ ফোন নিয়ে যায়নি। সাইম ব্যস্ত ভঙ্গিতে বিছানা ছেড়ে উঠতে উঠতে ফোন করলো এ বাড়ির সিকিউরিটি গার্ডকে। সিকিউরিটি গার্ড একটা রিং বাজতেই ফোন রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমার ম্যাডামকে দেখেছো কোথাও? জি স্যার। উনি তো সেই ভোরবেলা বাইর হইয়া গেলেন। কোথায় গেছে, কিছু বলেছে? জি না স্যার। আমিও জিগাই নাই, কোথায় যান জিগাইলে আবার মাইন্ডসে মাইন্ড করে। চিন্তিত ভঙ্গিতে ঘরজুড়ে পায়চারি করছে সায়েম। চিন্তার সঙ্গে খানিকটা বিরক্তিও কাজ করছে তার মধ্যে। একটা মেয়ে সকাল সকাল বাড়ির কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে যাবে, এটা কেমন কথা? তাও আবার মেয়েটা সুস্থ নয়। গত রাত পর্যন্ত গা কাঁপানো জ্বরে ভুগেছেন, আজ কে জানে এখনো সেই জ্বর আছে কিনা। পায়চারি করতে করতেই সাইমের চোখ দুটো আটকে গেল ড্রেসিং টেবিলের ওপরে। একটা ভাঁজ করা হলুদ রঙের কাগজ চাপা দেওয়া আছে তার অ্যাস্ট্রে দিয়ে। আর এক মুহূর্ত অপচয় না করে সাইম ছুটে গেল কাগজটার কাছে। কাগজের ভাঁজ খুলতেই সাইমের শিরদাঁড়া প্রকম্পিত করে বয়ে গেল প্রবল এক স্রোত। নাজের গোটা গোটা মুক্তার মতো হাতের লেখায় একটা চিঠি। মনে একরাশ সংশয় আর দুশ্চিন্তা নিয়ে সাইম চিঠিটা পড়তেই শুরু করল। সায়াম, কতগুলো কথা বলবো তোমাকে। কথাগুলো তোমার সামনাসামনি বসে, তোমার চোখের দিকে তাকিয়ে বলার সাহস করে উঠতে পারছিলাম না। তাই লিখতে বসলাম। মনে আছে, তোমাকে একবার আমার ছোটবেলার গল্প করেছিলাম। ছোটবেলা থেকেই আমার আত্মীয় স্বজনেরা আমাকে ছোট করার, অপমান করার, হেয় করার কোনো সুযোগই ছাড়ত না। যেন আমি পৃথিবীতে এসেছি তাদের কটাক্ষের শিকার হতে। আমি পড়ালেখায় ভালো না, আদবকায়দা জানি না, সারাদিন বাদুড়ের মতো ঘুরে বেড়াই না জানি কত কি। কিন্তু একটা পর্যায়ে সব বদলে গেল। পড়ালেখায় মনোযোগ দিলাম, আদবকায়দা শিখলাম, বাদুড়ের মতো ঘোরাঘুরি ছেড়ে ঘরের লক্ষ্মী বউ হয়ে উঠলাম। সেই সাথে হয়ে উঠলাম সকলের পছন্দের। জীবনের সেরা সময় সম্ভবত ওটাই ছিল। জানো, মাঝে মাঝে প্রশ্ন করতাম নিজেকে, ভাগ্য তো চিরকাল আমার বিপক্ষেই ছিল। আজ হঠাৎ পক্ষে এলো কি করে? তখন বুঝিনি, কিন্তু আজ বুঝি। ভাগ্যের যে আমার থেকে সবচেয়ে মূল্যবান জিনিসটাই ছিনিয়ে নেওয়ার ছিল। একটা মেয়ে হাজারটা স্বপ্ন দেখে। পড়ালেখা করার স্বপ্ন, ভালো ক্যারিয়ারের স্বপ্ন, সুন্দর একটা পরিবারের স্বপ্ন, ভালোবাসার মানুষের স্বপ্ন, না জানি কত কি। কিন্তু দিন শেষে তার প্রত্যেকটা স্বপ্নকেই ছাপিয়ে যায় মা হওয়ার স্বপ্ন। প্রত্যেকটা মেয়ে স্বপ্ন দেখে সন্তানকে নিজের হাতে খাইয়ে দেবে, বুকে জড়িয়ে ঘুম পাড়াবে, স্কুলে নিয়ে যাবে। আমিও তো আর 10টা সাধারণ মেয়ে মতো এই সাধারণ স্বপ্নগুলোই দেখেছিলাম। কিন্তু ভাগ্য কি করল? আমাকেই সাধারণ 10টা মেয়ের থেকে আলাদা করে দিল। আমি মা হতে পারবো না, কেউ কোনোদিনও মা ডাকবে না আমাকে। কি দোষ করেছিলাম আমি বলতো? আমি তো একটা সাধারণ জীবন চেয়েছিলাম। এতটুকু চাওয়া কি দোষের বলো? যে আমি একটা সময়ে সকলের পছন্দের হয়ে উঠেছিলাম, সেই আমাকেই আজ কেউ সহ্য করতে পারে না। আমার মা, শ্বশুর শাশুড়ি, চিরচেনা বান্ধবীরা সকলেই আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। হয়তো ভেতরে ভেতরে তুমিও আমাকে সহ্য করতে পারছো না। অবশ্য সহ্য না করতে পারাটাই তো স্বাভাবিক। একটা ছেলে জীবনে সবথেকে বেশি খুশি হয় যখন জানতে পারে সে বাবা হতে যাচ্ছে। তোমাকে যেদিন বলেছিলাম আমাদের সন্তান আসছে, তোমার চোখে মুখে অদ্ভুত এক আনন্দ দেখতে পেয়েছিলাম। তোমার চোখ দুটো আনন্দের অশ্রুতে ছলছল করছিল। তোমার ওই মুখটা আমি এখনো ভুলতে পারি না জানো। ঠিক এই মুহূর্তেও আমার চোখের সামনে ভেসে উঠছে। কত স্বপ্ন দেখেছিলে আমাদের বাবুকে নিয়ে।
নিজের হাতে ওর ঘর সাজালে, ওর জন্যে কত কেনাকাটা করলে। বাবার ডাক শোনার তীব্র ইচ্ছা নিশ্চয়ই তোমাকে ঘিরে ধরেছিল। আর আমি কি করলাম? তোমার সেই সব স্বপ্নগুলো পানি ঢেলে দিলাম। আরও একবার হেরে গেলাম আমি। আরও একবার আমার কারণে হতাশ হলো আশেপাশের মানুষগুলো। আশেপাশের মানুষগুলোকে আমি তোয়াক্কা করি না। কিন্তু তুমি, তোমার যন্ত্রণাগুলো তো আমার সহ্য হয় না সায়াম। তোমাকে হতাশ করে ভালো থাকা আমার পক্ষে অসম্ভব। তুমি বলো না, ধৈর্য ধরতে, একদিন নাকি সব ঠিক হয়ে যাবে। আমি পারি না ধৈর্য ধরতে। কারণ কিচ্ছু ঠিক হবে না। যন্ত্রণার যে আগুনটা তোমার ভেতরে জ্বলছে তা আজীবন ভোগাবে তোমাকে। তুমি কষ্ট পাবে, এই কষ্ট কোনোদিন কমবে না। চিরকাল স্থায়ীভাবে পড়ে থাকবে মনের এক কোণে। তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি তো, তাই তুমি দিনের পর দিন কষ্ট পাবে মানতে পারছি না। অনেক ভেবেছি, ভাবতে ভাবতে যা বুঝতে পারলাম, তা হলো আমার সঙ্গে তুমি কোনোদিনই সুখী হবে না। আমি তো কোনোদিন পারবো না তোমাকে বাবার ডাক শোনাতে। তুমি একবার ভেবে দেখো, আমি মা হতে পারবো না তার মানে তো এই নয় যে তুমি বাবা হতে পারবে না। আমার সঙ্গে সারা জীবন থাকলে তুমি কষ্ট ছাড়া আর কিছুই পাবে না। তুমি আবার বিয়ে করো। আমার থেকে ঢের বেশি সুন্দরী আর যোগ্যতা সম্পন্ন একটা মেয়েকে। যে মেয়েটা আনন্দে তোমার ঘর ভরিয়ে রাখবে। যাকে বিয়ে করে তোমার মধ্যে কোনো প্রকার আক্ষেপ থাকবে না। আমি দূর থেকে চিরকাল তোমার জন্যে দোয়া করে যাব। আমি চলে যাচ্ছি সাইম। জানি না কোথায়, কিন্তু তোমার থেকে অনেক দূরে। যত দূরে গেলে তুমি আমাকে আর কোনোদিন খুঁজে পাবে না, ঠিক ততটা দূরে। আমাকে আর খোঁজার চেষ্টা করো না। মনে কর, নাজ নামের কেউ কোনোদিন তোমার জীবনে আসেনি। আমার কষ্ট হচ্ছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে তোমার ছেড়ে চলে যেতে। কিন্তু তবুও, চোখের সামনে প্রতিনিয়ত তোমাকে কষ্ট পেতে দেখার থেকে এই তো ভালো, তাই না? ইতি। জীবনযুদ্ধে হেরে যাওয়া ব্যর্থ মেয়েটা। চায়ের কাপে তৃপ্তির চুমুক দিয়ে ওসি হানিফ সাহেব বললেন, আপনার স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক কেমন? বিরক্তির ঝড়ো হাওয়া বয়ে গেল সাইমের সমস্ত শরীর জুড়ে। দুশ্চিন্তায় তার চঞ্চল হৃদয়টা অস্বাভাবিক গতিতে ধড়ফড় করছে। মাথার পেছনের দিকটাতেও সূক্ষ্ম ধরনের একটা ব্যথা অনুভূত হচ্ছে। একটু পর পর গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। নির্ঘাত ব্লাড প্রেসারও বেড়েছে। বিপদ যখন আসে, চারিদিক থেকে তড়িৎ গতিতে ছুটে আসে। এত বিপদের ভিড়ে নতুন করে বিপদের দূত হয়ে এসেছেন ওসি সাহেব। সেই তখন থেকে অবান্তর সব প্রশ্ন আর সস্তা আলাপ করে সময়ের অপচয় করে যাচ্ছেন। সাইম উঁচু গলায় ধমকও দিতে পারছে না, রেগেমেগে এখান থেকে চলেও যেতে পারছে না। অবশেষে নীরবতা ভঙ্গ করে সাইম শুকনো গলায় বলল, ভালো। কতটা ভালো? সাইম ভ্রু কুঁচকে তীক্ষ্ণ স্বরে বলল, বৈবাহিক সম্পর্ক কতটা ভালো বা কতটা খারাপ তা পরিমাপ করার কোনো স্কেল নেই তো। থাকলে আপনাকে মেপে বলতাম। ওসি হানিফ সরলভাবে হেসে বললেন, এটা ভালো বলেছেন ভাই। তেমন কোনো স্কেল থাকলে আমাদের অর্ধেক কাজই তো কমে যেত। কি বলো শরীফ? ওসি সাহেবের পাশে দাঁড়িয়ে থাকা শরীফ নামক এসআই তার সুরে সুর মিলিয়ে বললেন, একদম স্যার। হানিফ সাহেব বিজ্ঞের মতো বলতে শুরু করলেন, আরে বাবা, দুনিয়ার সব সমস্যা শুরু হয় এই বিয়ে থেকে। বিয়ের আসর থেকে কনে পালিয়ে যাওয়া, বিয়ের পর স্বামীর মারধর, ডিভোর্স, না জানি কত কি। এই বিয়ে করেই লোকে একটা না একটা ঝামেলা বাঁধায়, আর রাতের ঘুম হারাম করে এখানে বসে থাকতে হয় আমাদের। কি বলো শরীফ? একটা জিনিস বাদ গেছে স্যার। তাই? কোনটা বলতো? পরকীয়া। হানিফ সাহেব হতবাক হয়ে বললেন, আরে তাই তো। এত ইম্পর্ট্যান্ট একটা বিষয় বাদ পড়ল কি করে? ভালো কথা, সাইম সাহেব। আপনার স্ত্রীর আবার অন্য কারোর সঙ্গে সম্পর্ক নেই তো? সাইম এবার আর নিজেকে সামলে রাখতে পারল না। ভেতরে জমে থাকা সকল ক্রোধগুলোর প্রকাশস্বরূপ হুঙ্কার দিয়ে বলল, হোয়াট রাবিশ। ওসি হানিফ শান্ত গলায় বললেন, কিছু মনে করবেন না ভাই। আপনারা ভদ্র সমাজের ভদ্র মানুষ। কিন্তু বাকিরা তো আপনাদের মতো না। স্বামী স্ত্রীর মিসিং কমপ্লেইন ফাইল করেছে, পরে দেখা গেছে স্ত্রী অন্য একটা ছেলের হাত ধরে পালিয়েছে। কম করে হলেও এমন 50টা কেস আমি নিজের হাতে হ্যান্ডেল করেছি। সাইম বহুকষ্টে নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলল, আমরা কি কাজের কথায় আসতে পারি? অবশ্যই, অবশ্যই। আরে আপনাদেরকে সেবা দেওয়ার জন্যই তো বসে আছি।
কি যেন বললেন, আপনার স্ত্রী ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী? জি। তা উনি আজ সকাল সকাল বাসা থেকে বেরিয়ে গেলেন কেন? ঝগড়াঝাটি করেছিলেন নাকি? না। ঝগড়া করব কেন? করতেই তো পারেন। মেয়েদের এক বদভ্যাস হলো কথায় কথায় স্বামীর সঙ্গে ঝগড়া করে বাপের বাড়ি চলে যাওয়া। ভালো কথা, উনার বাপের বাড়িতে খোঁজ নিয়েছেন। ওর বাপের বাড়ি ময়মনসিংহে। আমি তো আপনাকে সবটাই বললাম। আমার চেনা জানা কোনো জায়গায় ও যাবে না। ও এমন কোথাও যাবে যে জায়গাটা আমি চিনি না। ওসি সাহেব কি যেন ভেবে বিজ্ঞ গলায় বললেন, আমার মনে হয় কি এটা খুবই সাধারণ ব্যাপার। মন খারাপ করে বাড়ি থেকে চলে গেছে, দুদিন পর ফিরেও আসবে। হয়তো কোনো বান্ধবীর টান্ধবীর বাড়িতে লুকিয়ে আছে। এই বান্ধবীগুলোই হলো যৎসব কুবুদ্ধির দাতা। আপনি ভালোমতো খোঁজ না নিয়েই চলে এসেছেন পুলিশের কাছে। সায়েম প্রতিবাদের সুরে বলল, কিন্তু আমি ওর সব বান্ধবীদের ফোন করেছি। কোথাও যায়নি। আরে ভাই, ফোনে কোনো কাজ হয় নাকি? অন দ্য স্পট গিয়ে প্রমাণ চাইতে হয়। বান্ধবীরা তাকে লুকিয়ে রাখার জন্যে মিথ্যাও তো বলতে পারে। সায়ম থমথমে গলায় বলল, আপনি আমার কথাগুলোকে সিরিয়াসলি নেওয়ার চেষ্টা করুন। আমার ওয়াইফ অনেক অসুস্থ, ওর মানসিক অবস্থাও ভালো না। সেই কথায় গেছে নিজেও জানে না। তার মানে আপনার ভাষ্য একটা চিঠি লিখে দিয়ে যেদিকে দুচোখ যায় সেদিকে চলে গেছেন, তাই তো? সাইম চুপ করে রইল। দ্বিতীয় দফায় বিরক্তির ঝড়ো হাওয়া বয়ে গেল তার ওপর দিয়ে। ওসি হানিফ বললেন, ঠিক আছে, নিলাম আপনার কথাগুলোকে সিরিয়াসলি। এবার আপনিও আমার কথাটা সিরিয়াসলি নিন। আপনার স্ত্রী চেনা জানা কারো বাড়িতেই লুকিয়ে আছে। আমার কথা বিশ্বাস না হলে শরীফকে বলি, কাগজ কলম আনুক। আমি সই করে লিখে দিচ্ছি, সে কারো বাড়িতেই লুকিয়ে আছে। ওসি সাহেব আরও কিছু বলতে যাবে, ঠিক তখনই একজন ব্যস্ত ভঙ্গিতে তার কেবিনে ঢুকতে ঢুকতে বলল, আসসালাম আলাইকুম। ওসি সাহেব অনিশ্চিত ভঙ্গিতে বললেন, ওয়ালাইকুম আসসালাম। আপনি? আমি আশফাক, সাইমের বন্ধু। ও আচ্ছা, বসুন। হানিফ সাহেব লক্ষ্য করলেন তার ফোনটা বেজে উঠেছে। স্ক্রিনের ওপর ভেসে ওঠা নামটা পড়তেই তিনি এক লাফে উঠে দাঁড়িয়ে বললেন, আপনারা একটু বসুন, আমি কথা বলে আসছি। আর এক মুহূর্ত অপেক্ষা না করে ওসি সাহেব ফোন নিয়ে বেরিয়ে গেলেন। সাইম বিরক্ত ভঙ্গিতে নিচু গলায় বলল, এত দেরি করলি কেন? আশফাক অনুতপ্ত স্বরে বলল, সরি দোস্ত, একটা জরুরি ফোন সারতে গিয়ে দেরি হয়ে গেল। সাইম দাঁতে দাঁত চেপে বলল, তোকে বারবার বলে দিলাম ইমার্জেন্সি, তাড়াতাড়ি আয়। আর তুই পড়েছিলি তোর ফোন নিয়ে। কি এমন জরুরি ফোন? একটু ওয়েট কর, এক্ষুনি টের পাবি। মানে? দুজনের কথার মাঝেই পুনরায় ঘটল ওসি সাহেবের আগমন। তবে এবার আর তার কণ্ঠস্বরে আগের মতো তাচ্ছিল্যের ভাবটা নেই। আন্তরিকতায় বিগলিত হয়ে তিনি বললেন, আরে কি আশ্চর্য! আপনারা যে ডিআইজি স্যারের এত কাছের মানুষ, আগে বলবেন না? সাইম ভ্রুযুগল সামান্য কুঁচকে বলল, ডিআইজি? আশফাক নিচু গলায় বলল, আমার মামি। তার সঙ্গেই জরুরি ফোন সারছিলাম। আরে একটাবার বললেই তো হতো, আমি কি তাহলে এতগুলো সময় নষ্ট করি? সাইম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তাহলে আপনি আমার জিডি নিচ্ছেন? নিচ্ছি মানে? জিডি তো অলরেডি হয়ে গেছে। আর দেরি করা যাবে না, এক্ষুনি কাজে নেমে পড়তে হবে। চলুন আপনাদের বাড়িটা একবার ঘুরে আসি। আশফাক জিজ্ঞাসু ভঙ্গিতে সাইমের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল, তুই গাড়ি এনেছিস? সাইম গম্ভীরভাবে বলল, হু। ওসি সাহেব, সাইমের গাড়িটা আপনাদের গ্যারেজেই থাকুক। আসলে আমি বাইক এনেছি তো, আমার বাইকে করেই আমরা চলে যাব। নিশ্চয়ই। আবার জিজ্ঞেস করার কি আছে? আপনারা অ্যাড্রেসটা দিয়ে যান, আধ ঘন্টার মধ্যে আমরা চলে যাব। ঢাকার ব্যস্ত সড়কে ছুটে চলছে আশফাকের বাইক। গন্তব্য সাইমদের বাড়ি। এই ব্যস্ত নগরীতে প্রতিটা মানুষেরই তো রয়েছে নিজ নিজ গন্তব্য। এতগুলো মানুষের ভিড়ে আজকে কোথায় খুঁজবে তারা? সায়েম হঠাৎ কি যেন ভেবে বলল, তোর মামিকে বিরক্ত করার কি দরকার ছিল? আশফাক বাইক চালাতে চালাতেই বলল, না হলে এই ওসি কাজটাকে সিরিয়ালি নিত। শোন সায়াম, দুনিয়ার সকলকে আমার চেনা আছে বুঝলি। মিসিং রিপোর্টের ফাইল দিনের পর দিন এদের টেবিলের কোনায় পড়ে থাকে, অথচ এরা একবার খুলেও দেখে না। ওপর থেকে একটু চাপ না পেলে পৃথিবীর কেউই উদ্যোগ নিয়ে কাজ করতে চায় না।
সামনের লুকিং গ্লাস থেকে আশফাক লক্ষ্য করল সাইম অন্যমনস্ক হয়ে কি যেন ভাবছে। এতক্ষণ ধরে বলা কথাগুলো নিশ্চয়ই সাইম শোনেনি। তার মস্তিষ্কে কেবল একটা চিন্তারই বিচরণ, কোথায় খুঁজে পাবে নিজের ভালোবাসার মানুষটাকে। সাইম, হু, একটা ব্যাপার আমার মাথায় ঢুকছে না। কোন ব্যাপার? ভাবিকে যতদূর চিনি, সে তো যথেষ্ট বুদ্ধিমতী। জেদের বশে এমন একটা সিদ্ধান্ত নেওয়ার মানুষ তো সে নয়। সাইম ক্লান্ত গলায় বলল, জেদ না আশফাক। নাজ এখন স্বাভাবিক পর্যায়ে নেই। শি ইজ হাইলি ডিপ্রেসড। একজন স্বাভাবিক মানুষের চিন্তাধারা আর একজন ডিপ্রেসড চিন্তাধারা কখনো এক রেখায় চলে না। ডিপ্রেশন? তুই তো ছিলি পাশে, বোঝাতে পারলি না। সাইম ব্যর্থ গলায় বলল, হয়তো না। আমি ওকে বলেছিলাম, যা হবার আমরা একসাথে ফেস করব। বিশ্বাস করলো না আমাকে। আমার প্রচণ্ড টেনশন হচ্ছে জানিস। মেয়েটা একা একা রাস্তা পর্যন্ত পার হতে পারে না, সিঁড়ি বেয়ে নামতে গেলেই হোঁচট খায়। না জানি একা একা কি করছে। আশফাক আশ্বাস দেওয়ার ভঙ্গিতে বলল, চিন্তা করিস না দোস্ত। পুলিশের সাহায্য তো আছে আমাদের সাথে। দেখিস, ঘণ্টা খানেকের মধ্যে ঠিকই খুঁজে পাবো ভাবিকে। ধানমন্ডি এলাকার 9 তলা বিশিষ্ট অভিজাত ভবন, রংধনু অ্যাপার্টমেন্টস। বেজমেন্টে বিশাল গ্যারেজ, দুটো চকচকে লিফট, পার্টি এরিয়া, অডিটোরিয়াম, কোনো কিছুর অভাব নেই এখানে। মেইন গেট দিয়ে ঢুকতে বাম পাশেই ছোট্ট একটা কামরা। কামরার দেয়ালে একটা জানালা রয়েছে। জানালা দিয়ে কামরার ভেতর থেকে মেইন গেটটা দেখা যায়। মূলত এখানেই সিকিউরিটি গার্ড বসে বসে দেখে বাড়িতে কে আসছে যাচ্ছে। ওসি হানিফ প্রথমেই জেরা করলেন সিকিউরিটি গার্ড কালামকে। স্বল্প শিক্ষিত মানুষদের কাছে পুলিশ মানেই এক মহা আতঙ্কের নাম। পুলিশ জেরা করতে এসেছে এর অর্থ নির্ঘাত তাকে ভ্যানে উঠিয়ে নিয়ে যাওয়া হবে থানায়। সে কোনো দোষ করে থাকুক কিংবা নয়, পুলিশ তাকে ধরে নিয়ে যাবেই। কালাম বেচারাও তাই ভেবে ভয়ে তটস্থ হয়ে গেছে। ঘিমেটেমে একাকার অবস্থা তার। ওসি হানিফ হালকা গলায় বললেন, এত বড় একটা বাড়ি, অথচ মাত্র একজন পাহারাদার। ঘটনা কি? কালাম ইতস্তত করে বলল, স্যার দিনের বেলা আমি ডিউটি করি, আর রাত্রে করে আরেকজন। ও আচ্ছা, তাহলে নিশ্চয়ই তোমার নাজনীন ম্যাডামকে বাড়ি থেকে বের হতে দেখেছ। জি স্যার। ম্যাডাম তো সেই ভোরবেলা তাড়াহুড়া কইরা বাইর হইয়া গেলেন। ওসি হানিফ ঘুরে ঘুরে কি যেন খুঁজে আবারও ফিরে এসে বললেন, এখানে সিসি ক্যামেরা আছে না? জি স্যার, আছে তো। সকালের ফুটেজটা বের করো তো। ভোর 5টা 58। সিসিটিভি ফুটেজ পরিষ্কার দেখা যাচ্ছে কালো সালোয়ার কামিজ পরিহিতা একটি মেয়ে ওড়না দিয়ে মাথায় ঘোমটা টেনে ব্যস্ত পায়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। হানিফ সাহেব সাইমকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন, এটাই তো আপনার স্ত্রী, তাই না? প্রশ্নটা সম্ভব পৌঁছালো না সাইমের কর্ণকুহরে। তার উদ্বিগ্ন দৃষ্টি স্থির হয়ে আছে সিসিটিভি ফুটেজের দিকে। নাজের হাঁটার ভঙ্গি স্বাভাবিক নয়। পরিষ্কার বোঝা যাচ্ছে কোনো এক প্রবল ঘোরে আচ্ছন্ন মেয়েটা। নাজ তো সেই ভোরবেলা বেরিয়েছে। এখন বাজে কাটায় কাটায় 12টা। প্রায় 6 ঘন্টা পেরিয়ে গেল। কোথায় গেছে মেয়েটা? ঠিক আছে তো সে। পরিচিত কোথাও গেলে দুশ্চিন্তায় তেমন কারণ নেই। তবে সাইম নিশ্চিত পরিচিত কোথাও নাজ যায়নি। নিজেকে লুকিয়ে রাখা তার উদ্দেশ্য নয়। নাজের উদ্দেশ্য নিজেকে কষ্ট দেওয়া। হানিফ সাহেব সন্দেহের ভঙ্গিতে কালামকে বললেন, একটা মানুষ সকাল সকালে বেরিয়ে গেল অথচ তুমি কিছুই জিজ্ঞেস করলে না। কলাম তো করে বলল, আমার কোনো দোষ নাই স্যার। আগে সবাই রে জিগতাইন কই যান, কখন আইবেন। পরে ফ্ল্যাট মালিকরা মিটিং কইরা কইল, আমি এইসব জিগাইলে তারার ডিস্টার্ব হয়। এখন আর জিগাই না। ও কি সত্যি বলছে সায়াম সাহেব? সাইম বিরক্ত গলায় বলল, জানি না। এসব মিটিংয়ে কখনোই আমার যাওয়া হয়নি। ওসি হানিফ সরু গলায় বললেন, অন্য সময়ে জিজ্ঞেস করা আর ভোর 6টায় জিজ্ঞেস করা তো এক কথা নয়। বিশেষ করে যখন সে সচরার ওই সময়ে বের হয় না। ভয় কালামের হাত পা থরথর করে কেঁপে উঠল। ব্যাপারটা লক্ষ্য করে এসআই শরীফ শান্ত গলায় বললেন, স্যার, আমার মনে হয় কি এই ছেলেটা জিজ্ঞেস করলেও মিসেস নাজনীন বলতেন না তিনি কোথায় যাচ্ছেন। আরে তাই তো। তাহলে আমি এই গাধার সাথে কথা বলছি কেন? এই শরীফ, ফুটেজটা আরেকবার ভালো করে দেখো তো। কোন দিকে গেছে বোঝা যায় কিনা।
শরীফ মনোযোগ দিয়ে আরো একবার ফুটেজটা দেখে অভিজ্ঞ গলায় বললেন, মেইন রোডের দিকে স্যার। শিওর তুমি? জি স্যার। ওসি সাহেব নির্দেশ দেওয়ার ভঙ্গিতে বললেন, এখান থেকে মেইন রোড পর্যন্ত যতগুলো সিসিটিভি আছে সবগুলোর ফুটেজ আমার লাগবে। সময় সকাল 6টা থেকে 7টা। পারবে না? পারবো স্যার। কতক্ষণ লাগতে পারে? সর্বোচ্চ ঘন্টাখানেক। ভেরি গুড। ফুটেজগুলো কালেক্ট করে আমাকে জানাও। আর সায়েম সাহেব, আপনি তখন বলছিলেন বছরে বেশ কয়েকবার আপনারা গ্রামের বাড়িতে যান। প্রতিবার নিশ্চয়ই একই বাস স্টেশন থেকে টিকিট কাটেন। হ্যাঁ, মোহাম্মদপুর বাস স্টেশন থেকে। হানিফ সাহেব কিছু একটা বলতে যাবেন তখনই শরীফ চমকে উঠে বললেন, স্যার মেইন রোড ধরে গেলেই তো মোহাম্মদপুর বাস স্টেশন। তাই নাকি? তাহলে সায়েম সাহেব চলুন ওখান থেকে একটু ঢু মেরে আসি। বলা তো যায় না, হয়তো আপনার স্ত্রী আচমকা ঠিক করলেন তিনি গ্রামের বাড়িতে যাবেন। শরীফ: জি স্যার। তুমি ততক্ষণে সিসিটিভি ফুটেজগুলো জোগাড় করো, আমি ফিরে এসে দেখব। ভালো কথা, সায়েম সাহেব আপনার স্ত্রী তো তার ফোনটা বাড়িতেই রেখে গেছে তাই না? সায়েম বলল, হ্যাঁ। ফোনটা আমার লাগবে। যদি পরিচিত কারোর বাড়িতে গিয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আগের দিন যোগাযোগ করবেন। সায়েম আশফাকে নিয়ে ওপরে উঠে এলো। বাড়িতেই তো নাজের ফোনটা। সদর দরজা খোলাই ছিল। বাড়ির ভেতরে প্রবেশ করতেই সায়েম দেখতে পেল তার মা বাবা চিন্তিত ভঙ্গিতে বসে আছেন বসার ঘরে। কণা অযথা পায়চারি করছে গোটা বাড়ি জুড়ে। সায়েম দেখেই হাসনা বেগম এক লাফে উঠে এলেন তার কাছে। উদ্বিগ্ন গলায় বললেন, সায়েম, বৌমাকে পেলি? মায়ের ছুঁড়ে দেওয়া প্রশ্নটা এক প্রকার তাচ্ছিল্য করেই সায়েম পা বাড়ালো শোবার ঘরের দিকে। হাসনা বেগম তার পিছু নিয়ে বললেন, কি হলো, কথা বলছিস না কেন? পেয়েছিস বৌমার কোনো খোঁজ? সায়েম সাইড টেবিল থেকে নাজের ফোন হাতে নিয়ে থমথমে গলায় বলল, না। কি সাংঘাতিক মেয়ে রে বাবা! একে তো আমাদের এত বড় একটা সর্বনাশ করলো তার ওপরে আবার পালিয়ে বেড়ানো হচ্ছে। ভেবেছে কি নিজেকে? অপামে একটা। সাইম করা গলায় বলল, মা প্লিজ। সেই অপারেশন দিন থেকে মেয়েটাকে হেউ করে কথা বলছো। এবার অন্তত ক্ষান্ত হও। হাসনা বেগম হতবাক গলায় বললেন, তুই বউয়ের হয়ে ওকালতি করছিস? সাইম নির্বিকার ভঙ্গিতে বলল, হ্যাঁ করছি। কাউকে না কাউকে তো ওর সাইডে থাকতে হবে। কেন? থাকতে হবে কেন? ছি ছি, ভদ্র বাড়ির বউ এভাবে বাড়ি ছেড়ে পালায়? কোনোদিন দেখেছিস না শুনেছিস এমন কথা? তার ওপরে আবার তুই পুলিশ ডেকে সবাইকে জানিয়ে বেড়াচ্ছিস। লোকে কি বলবে? সাইম কঠিন গলায় বলল, আমার না কিছুই যায় আসে না মা। তোমার ওই শো কল্ড লোকেদের খুব ভালো করে চেনা আছে আমার। এরা সুখের দিনে পাশে থাকবে, সাফল্যে বাহবা দেবে, কিন্তু জীবনে একটু ব্যথরতা এলেই এরা মুখ ফিরিয়ে নেয়। হাসনা বেগম কিছু বলতে যাবেন তার আগেই আশফাক শান্ত ভঙ্গিতে বলল, সাইম চল, ওসি সাহেব অপেক্ষা করছেন তো। মোহাম্মদপুর বাস স্টেশনে প্রতিদিন হাজারো মানুষের আনাগোনা। প্রতিটা মানুষ ছুটে চলছে নিজে গন্তব্যের দিকে। কেউ বা কাজের স্বার্থে, আর কেউ প্রিয়জনের মুখে ফুটে ওঠা প্রচ্ছন্ন হাসিটা দেখার লোভে। এত এত ব্যস্ততা, এতগুলো ব্যস্ত মানুষ, সকলের মুখের আদল মনে রাখা কষ্টকর। তবুও স্টেশনের ম্যানেজার এক দেখায় চিনে ফেললেন সাইমকে। না চেনার কারণও অবশ্য নেই। অনেকগুলো বছর ধরে তাদের বাসে করেই তো সাইমের ময়মনসিংহে যাতায়াত। ওসি সাহেব নাজের খোঁজ করতেই ম্যানেজার বিনয়ী গলায় বলল, ম্যাডাম আসছিল তো। আজকে খুব সকাল সকাল। আমি তো অবাক, এই সকালে। ম্যানেজারকে থামিয়ে দিয়ে ওসি হানিফ ধমকের সুরে বললেন, খেজুরে আলাপ বন্ধ করো। তোমার খেজুরে আলাপ শোনার সময় আমাদের নেই। যা জিজ্ঞেস করব তার ঠিক ঠিক উত্তর দাও। জি স্যার। উনি কি কোনো বাসের টিকিট কেটেছিলেন? জি স্যার। ম্যাডাম সকাল 7টার ঢাকা টু ময়মনসিংহ বাসের একটা টিকিট কাটছিলেন। হানিফ সাহেব সাইমের দিকে তাকিয়ে বিজয়ীর হাসি হেসে বললেন, কি বলেছিলাম না? আমার কথা তো বিশ্বাস করলেন না। ওসি সাহেবের বিজয়ীর হাসি মোটেও বিগলিত করতে সক্ষম হলো না সাইমকে। নাজ সকালের বাসে গ্রামের বাড়িতে চলে গেছে, ব্যাপারটা তার কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না। সাইমের চোখে মুখে প্রগাঢ় চিন্তার ছাপ এখনো বিদ্যমান। ম্যানেজার চিন্তিত ভঙ্গিতে বললেন, কিন্তু স্যার। আবার কিন্তু কি? বাসের নম্বর বের করো, এতক্ষণে তো পৌঁছে যাওয়ার কথা তাই না? স্যার,
ম্যাডাম তো বাসে উঠেন নাই। ওসি সাহেব হকচকিয়ে গিয়ে বললেন, মানে? উনি টিকিট কাটছেন, কতক্ষণ বাসের জন্যে ওয়েটও করছেন, কিন্তু শেষমেশ আর বাসে উঠেন নাই। বিস্ময় কয়েক মুহূর্ত থমকে দাঁড়িয়ে রইলেন ওসি সাহেব। এতক্ষণ তার কাছে এই কেসটা সাধারণ কোনো মিসিং কেস বলে মনে হচ্ছিল, কিন্তু এবার মনে হচ্ছে এই কেসের জটিলতা অনেক বেশি। চলবে।